যুগের মেয়েটি টাইম ট্রাভেল করে পৌঁছে যায় প্রাচীনকালে, কিন্তু সে তার মোবাইল ফোনটিও সাথে করে নিয়ে যায়। কিভাবে সে তার মোবাইল ফোন প্রাচীনকালে ব্যবহার করবে এবং মহারাজকেও ফোন টেপাটিপিতে আসক্ত করে দেবে, সেই নিয়ে ভীষণ মজাদার একটা হিস্টোরিক্যাল ড্রামা আজকে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা প্রাচীনকালের দৃশ্য দেখতে পাই এবং সেখানে আমরা একজন মহারাজ অর্থাৎ কিনা আমাদের প্রধান চরিত্র থিওর বেডরুমের দৃশ্য দেখতে পাই এবং বেডরুমের বেডেতেই শুয়েছিল তার উপপত্নী লিন্ডা। এবার লিন্ডার দিকে থিও তো এগিয়ে আসছিল এবং তখনই হঠাৎ লিন্ডা ঘুম থেকে উঠে পড়ে এবং সে বুঝতে পারে না যে সেটা কোন জায়গায় রয়েছে এবং চোখের সামনে সে একটি পুরুষকে দেখতে পায় যে কিনা তার দিকেই এগিয়ে আসছিল। লিন্ডা তো ভয় পেয়ে সঙ্গে সঙ্গে একটি ফুলদানি মেরে সেই পুরুষটিকে অর্থাৎ থিওকে সেখানেই অজ্ঞান করে দেয় এবং তারপর লিন্ডা বুঝতে পারে যে এটা কি হচ্ছে। সে বুঝতে পারে যে সে কোনো স্বপ্ন দেখছিল না, সে আসলেই প্রাচীনকালে টাইম ট্রাভেল করে পৌঁছে গেছে এবং মডার্ন দিনের মেয়ে স্টেলা পৌঁছে গেছে প্রাচীনকালের অবহেলিত উপপত্নী লিন্ডার দেহে। এই লিন্ডার দাদা হচ্ছে এই সাম্রাজ্যের একজন জেনারেল এবং তার দাদার জোড়াজুড়িতেই মহারাজা থিও লিন্ডাকে বিয়ে করতে বাধ্য হয়। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই অন্যান্য উপপত্নীরা ষড়যন্ত্র করে লিন্ডাকে কোল্ড প্যালেসে পাঠিয়ে দেয়। এবার লিন্ডা তো অনেক দিন ধরেই মহারাজকে ভীষণ ভালোবাসতো, তাই মহারাজের সাথে সময় কাটানোর জন্য সে তার দাদার ক্ষমতার অপব্যবহার করে বলা যায় এবং সেই জন্যই সে আজকে মহারাজের ঘরে এসেছিল। কিন্তু তারপর তো এই অবস্থা হয় এবং সে কিনা মহারাজের মাথায় ফুলদানি মেরেই তাকে অজ্ঞান করে দেয়। এবার যদি কোনোভাবে সে ধরা পড়ে যায় তাহলে তো তার গর্দান নেওয়া হবে। এবার লিন্ডা তো মনে মনে ভাবে যে যাই হোক না কেন আমাকে কোনো না কোনো ভাবে আবারও ভবিষ্যৎ সময় ফিরে যাওয়ার রাস্তা খুঁজতে হবে এবং এই ভেবে সে সেখান থেকে উঠে যাচ্ছিল এবং তখনই তার পোশাকের মধ্যে থেকে তার মোবাইল ফোনটা সেখানে পড়ে। এবার লিন্ডা তো অবাক হয়ে যায় যে কি, আমার ফোনটাও আমার সাথে ট্রাভেল করেছে এবং সে দেখে যে তার ফোনটা তো চলছেও। এবার লিন্ডা তো তখনই সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই মহারাজের সৈন্যরা সেখানে ঢুকে পড়ে। লিন্ডা বুঝতে পারে যে যদি একবার সৈন্যরা জানতে পেরেছে যে লিন্ডাই মহারাজের এই হাল করেছে তাহলে তো সে গেল এবং সে গুটি গুটি পায় সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। কিন্তু তখনই মহারাজ অর্থাৎ থিও তার তলোয়ার লিন্ডার ঘাড়ে ধরে। থিও বলে ওঠে যে তুমি তো আমার সাথে রোম্যান্স করার জন্য এত আগ্রহী ছিলে, তাহলে তুমি আমার সাথে এমনটা করলে কেন? এবার লিন্ডা তো মিথ্যা করে বলে যে আসলে মহারাজ আমি আপনাকে মারতে চাইনি, কিন্তু তখনই আমি আপনার পিছনে একজন আততায়ীকে দেখতে পেয়েছিলাম। আমার মনে হয় সে আপনাকে এখানে মারতে এসেছিল, তাকে মারতে গিয়ে ভুল করে আপনার মাথায় লেগে গেছে। এবার থিও তো তখনই বলে ওঠে যে তাই নাকি, এবং লিন্ডা বলে যে হ্যাঁ মহারাজ, আপনি তো জানেন যে আমি এত বছর ধরে আপনাকে কতটা ভালোবাসি, আমি কি কখনো আপনার ক্ষতি করতে পারি? এবং থিও তো তখনই বলে যে আচ্ছা, তাহলে যে আমাকে মারতে এসেছিল সেই আততায়ী নিশ্চয়ই এখনো প্রাসাদের মধ্যেই আছে এবং সে তার সৈন্যদের বলে যে এক্ষুনি আশপাশটা খুঁজে দেখো যে কে এখানে আছে। এবার ভাগ্যক্রমে সেই দিনই প্রাসাদে এক ছিচকে চোর এসেছিল এবং সৈন্যরা তো সেই চোরকে সেখানে ধরে আনে। এবার থিও তো ভাবে যে যেহেতু এখন উত্তর দিকের সাম্রাজ্যের সাথে তাদের যুদ্ধ চলছে, তাই হয়তো তাদের তরফ থেকেই কোনো আততায়ীকে পাঠানো হয়েছিল। তাই থিও লিন্ডার কথায় বিশ্বাস করে নেয় এবং লিন্ডাকে সে সাময়িকভাবে কোনো শাস্তি দেয় না। সে লিন্ডাকে বলে যে যাও তুমি তোমার কোল্ড প্যালেসে আবার ফিরে যাও। এবার লিন্ডা তো তার কোল্ড প্যালেসে ফিরে আসে, মানে যেখানে কিনা অবহেলিত রানীদের রাখা হতো এবং আমরা দেখতে পাই যে লিন্ডার মহলটা তো একদমই একটা ভুতুড়ে বাড়ির মতো হয়ে গেছিল, যেখানে কিনা নোংরা ময়লা মাকড়সার ঝুল এই সব দিয়ে ভর্তি ছিল। এবার লিন্ডা তো মনে মনে ভাবে যে আমাকে তাহলে এখন থেকে এখানে থাকতে হবে এবং তখনই তার খাস কর্মচারী মিউ তাকে এসে জড়িয়ে ধরে যে আপনি ঠিক আছেন তো? আমি তো ভীষণ চিন্তাতেই পড়ে গেছিলাম, শুনলাম নাকি মহারাজের ঘরে কেউ একজন অ্যাটাক করতে এসেছিল, আপনাকে সে কোনো ক্ষতি করেনি তো? এবং লিন্ডা তো মনে মনে ভাবে যে আমার কি করে ক্ষতি হবে, অ্যাটাক তো আমিই করেছিলাম। যাই হোক, এবার সে তো ঘরের ভেতর ঢোকে এবং সে দেখে যে তার মহলের আসবাবপত্র সব ভাঙাচোরা এবং লিন্ডা মনে মনে ভাবে যে ফোন তো আমার সাথে এসেছে, কিন্তু ফোন দিয়ে আমি করবোটা কি, কারণ ফোনের নেটওয়ার্ক তো আর এই যুগে নেই।
তাই জন্য সে নিজের ফোনের গ্যালারি খুলে ছবি দেখেই টাইম পাস করছিল এবং সেখানেই সে দেখতে পায় একটা পেন্টিং এর ছবি। লিন্ডার মনে পড়ে যায় যে এই প্রাচীন কালের পেন্টিংটা তাদের বাড়িতে রয়েছে এবং এই পেন্টিংটা একটি নিলাম ঘর থেকে তার গ্র্যান্ডপা কিনে এনেছিল এবং এই পেন্টিংটা জিয়াং প্যালেসেরই একটা পেন্টিং ছিল। এবার লিন্ডা বুঝতে পারে যে তার মানে সে এই পেন্টিংটার মাধ্যমেই কোনোভাবে টাইম ট্রাভেল করেছে এবং লিন্ডা মনে মনে ভাবে যে আমি তো টাইম ট্রাভেল করে প্রথমেই মহারাজের ঘরে এসেছিলাম, তার মানে নিশ্চয়ই মহারাজের ঘরে এমন কিছু রয়েছে যেটার মাধ্যমে টাইম ট্রাভেল করা যাবে, মানে ওটার মাধ্যমেই আমি আবারও ভবিষ্যতে ফিরে যেতে পারবো। এবার লিন্ডা তো তখনই মিউকে জিজ্ঞাসা করে যে মিউ, মহারাজের বেডরুমে আমি কি করে যেতে পারবো? এবার এই কথা শুনে মিউ তো লজ্জা পেয়ে যায় এবং সে বলে যে মহারাজ যদি আপনাকে ভালোবাসে, মানে কিনা ফেভার করে, তাহলেই আপনি মহারাজের বেডরুমে যেতে পারবেন। এবার এই কথা শুনে লিন্ডা মনে মনে ভাবে যে ভালোবাসা, ফেভার, আমি ওই শয়তান মহারাজের সাথে কোনো রকমের ভালোবাসা করতে চাই না, কিন্তু ওর ঘরে তো আমাকে যেতে হবে, তাহলে সেটা আমাকে অন্য কোনো উপায় করতে হবে। এবার আমরা পরের দিন সকালবেলা দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে মহারাজ থিও তো বসে বসে ভাবছিল যে সেই যুদ্ধটা কি করে এগিয়ে নিয়ে যাবে এবং তখনই সেখানে জেনারেল লাং, অর্থাৎ কিনা লিন্ডার দাদা হুগো দেখা করতে আসে এবং আমরা দেখতে পাই যে হুগো তো বেশ হ্যান্ডসাম একটা ছেলে ছিল এবং যেহেতু জেনারেল হুগোর আর্মির প্রচন্ড বেশি ক্ষমতা ছিল, মানে তার আন্ডারে অনেক আর্মি সৈন্য ছিল, তাই জন্যই কিন্তু থিও লিন্ডাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল এবং হুগো তো তার বোনকে ভীষণই ভালোবাসতো। এবার হুগো তো এখানে এসেই বলে যে শুনলাম কালকে নাকি তোমাদের উপর আক্রমণ হয়েছিল, তখন নাকি আমার বোনও তোমার ঘরে ছিল, তাই আমি আমার বোনের সাথে দেখা করতে এসেছি, যে ওর কিছু হয়নি তো। এবার লিন্ডা তো তখনই আসে তার ভাইয়ের সাথে দেখা করতে এবং হুগো বলে ওঠে যে তুমি ঠিক আছো তো? থিও তোমাকে আদর যত্নে রেখেছে তো? এবার লিন্ডা তো বুঝতে পারে যে থিও আর হুগোর মধ্যে সম্পর্কটা অনেকটা সাপে নেউলে সম্পর্কের মতো। তাই লিন্ডা যদি তার দাদাকে বলে যে না, তাকে কোল্ড প্যালেসে রাখা হয়েছে বা তাকে থিও ভালোবাসে না, তাহলে কিন্তু হুগো প্রচন্ড রেগে যাবে। তাই লিন্ডা এখানে মহারাজের সাপোর্টেই কথা বলে এবং লিন্ডা বলে যে হ্যাঁ, মহারাজ আমাকে ভীষণ আদর যত্নে রেখেছে, তাছাড়া কালকে যখন আক্রমণ হলো তখন তো মহারাজই আমাকে বাঁচালো, মহারাজ আমার উপর একটুও আঁচ আসতে দেয়নি। এবং তখনই লিন্ডার পেট গুড়গুড় করতে শুরু করে, মানে তার তো তখনও খাওয়া দাওয়াও হয়নি, কোর্ট প্যালেসের রানীদের তো খুব একটা আদর যত্নে এমনিতেও রাখা হতো না। এবং এই পেট গুড়গুড়ের আওয়াজ শুনেই হুগো বলে ওঠে যে ও, এই তোমার মহারাজের ভালো রাখার নমুনা, যে কিনা নিজের রানীকে ভালো করে খেতেও দেয় না। এবং সে তো তখনই বলে যে আমি জানি যে আমার বোন কোল্ড প্যালেসে থাকে, কিন্তু সেই কোল্ড প্যালেসটা আমি সুন্দর করে রেনোভেশন করে দিতে চাই। এবং হুগো এসে হুকুম দেয় যে লিন্ডা যে ভাঙা চোরা মাকড়সার জাল মার্কা মহলে থাকতো সেটা সুন্দর করে রেনোভেশন করে দেওয়া হবে, এমনকি সেই মহলের দরজা একদম খাঁটি সোনা দিয়ে তৈরি করা হবে, সেই মহলের কাঠগুলো হবে সবচেয়ে দামি কাঠ এবং সেইখানে যে সমস্ত ভাঙা জিনিসপত্র আছে হুগো তো একেবারেই সেগুলি বার করে দেয়। এবং লিন্ডা তো তখনই বুঝতে পারে যে তার মানে হুগো তার বোনকে সত্যি কতটা ভালোবাসে এবং হুগো তো তখনই লিন্ডার জন্য একটি বডিগার্ডেরও ব্যবস্থা করে দেয়, যে যাতে কোনোভাবে লিন্ডার ওপর কেউ কোনো আঘাত করতে না পারে। হুগো বলে যে কিছুদিনের মধ্যেই আমি আবার বর্ডারের জন্য যাত্রা শুরু করব, তাই এই কয় মাসে যেন তোমার উপর কোনো আঁচ না আসে সেই ব্যবস্থা আমি করে যাচ্ছি, আর তুমি কোনো চিন্তা করো না, এটা কোল্ড প্যালেস হলেও এটা আর কোল্ড প্যালেস বলে কেউ ডাকবে না, এটা এবার থেকে লিন্ডার প্যালেস, মানে তোমার মহল। এবং এই বলে থিও তো সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। এবার লিন্ডা তো মনে মনে ভাবে যে আমার এই যুগের দাদা, মানে হুগো তো আমাকে খুব ভালোবাসে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু ভবিষ্যৎকালে মানে কিনা মডার্ন যুগে আমার পরিবারও তো আমার জন্য অপেক্ষা করছে, সেখানেও তো আমার মা বাবা ভাই বোন সকলেই আছে, তাহলে তাদেরকে ছেড়ে আমি কি করে এখানে পড়ে থাকি? আমাকে কোনো না কোনো ভাবে আবারও ভবিষ্যতে ফিরে যাওয়ার রাস্তা খুঁজে বার করতে হবে। এবার লিন্ডা ঠিক করে যে সে রাতের বেলা লুকিয়ে লুকিয়ে থিওর বেডরুমে যাবে এবং সে একটি দাসীর পোশাক পরে এবং মুখে মাস্ক লাগিয়ে থিওর বেডরুমে রাতের বেলা আসে। এবার লিন্ডা যখন সেখানে আসে তখন তো থিও স্নান করছিল এবং থিও মনে মনে ভাবছিল যে লিন্ডাকে আজকে একটু অন্যরকম মনে হচ্ছিল, ওকে তো আমি এমনিতে স্টুপিডই ভাবি, কিন্তু আজকে ওর দাদার সামনে আমার প্রশংসা করলো, মানে আমাকে বাঁচিয়ে দিল, এত বুদ্ধি ওর কবে থেকে হয়ে গেল?
এবার লিন্ডা তো লুকিয়ে লুকিয়ে থিওর স্নান করা দেখছিল এবং তখনই লিন্ডার মনে হয় যে এই যে আমি প্রাচীনকালে এসেছি, এর কিছু স্মৃতি তো আমার নিয়ে যাওয়া উচিত। মহারাজ আমার প্রতি শয়তানি করলেও এমনিতে তো হ্যান্ডসামই আছে, তাহলে ওর কয়েকটা ফটো তুলে নি। এবং এই বলে লিন্ডা স্নানরত থিওর ফটো তুলতে যায়, কিন্তু লিন্ডা এটা খেয়াল করে না যে তার ফোনের ফ্ল্যাশটা তখন জ্বলছিল। ফলে ফটো তোলার সময় ফ্ল্যাশটা চমকে ওঠে এবং থিও বুঝতে পারে যে কিছু একটা অদ্ভুত হলো। এবং তখনই লিন্ডা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পালাতে গিয়ে লিন্ডার হাত থেকে ফোনটা স্লিপ করে এবং ফোনটা গিয়ে পড়ে থিওর বাথটাবের মধ্যে। এবার লিন্ডা তো তখনই বাধ্য হয় বাথটাবে ঝাঁপ দিতে, কারণ তার নিজের ফোনটা তো তাকে ফেরত নিতে হবে। এবং থিও তখনই বলে ওঠে যে তুমি তুমি এখানে কি করছো? এবং লিন্ডা তো মিথ্যে মিথ্যে বলতে থাকে যে মহারাজ, গত রাতের পর আমি আপনাকে ভীষণ মিস করছি, আপনাকে দেখার জন্য আমার মনটা ভীষণ কাঁদছিল, তাই জন্যই আমি আপনার সাথে দেখা করতে এলাম। একদিকে লিন্ডা এই সমস্ত মিষ্টি মিষ্টি কথা বলে থিওকে ভোলানোর চেষ্টা করছিল এবং অপরদিকে সে তো জলের তলায় হাতড়ে হাতড়ে তার ফোনটা খোঁজার চেষ্টা করছিল। এবার থিও তো বলে ওঠে যে সবই তো বুঝলাম, কিন্তু তুমি জলের তলায় এটা কি করছো? এবং তখনই সে লিন্ডার হাতটা চেপে ধরে জলের ওপরে তোলে এবং ততক্ষণে তো লিন্ডার হাতে ফোনটা চলে এসেছিল। থিও বলে ওঠে যে এটা আবার কি জিনিস, এই জিনিস তো আগে কখনো দেখিনি, এইটা আমার বাথটাবে কি করে এলো? এবং লিন্ডা তখনই বলে যে না না, এটা আসলে আমারই জিনিস, এটা আমাদের বংশের একটা তাবিজ, যেটা কিনা আমরা গুড লাকের জন্য রাখি। এবার থিও তখনই বলে ওঠে যে তাই নাকি, আমার হাতে দাও তো, আমি দেখতে চাই যে এই জিনিসটা কি। কিন্তু লিন্ডা তো সেটা হাতে দিতে চায় না এবং তখনই একজন সৈন্য বাইরে থেকে খবর দেয় যে মহারাজ, জরুরি দরকার রয়েছে, যুদ্ধক্ষেত্রে একটা বিপদ ঘটে গেছে, এই মহারাজকে এখনই মিটিং এর জন্য যেতে হবে। লিন্ডা মনে মনে ভাবে যে এবারের মতো আমি তো বেঁচে গেলাম। কিন্তু মহারাজ তো তখনই বলে যে তুমি কোথাওই যাবে না, আমার ঘরের পাশে যে হল রয়েছে সেখানে অপেক্ষা করো, আমি মিটিং সেরে আবারও তোমার কাছেই আসবো। এবার লিন্ডা মনে মনে ভাবে যে ধুর, আবারও আমার সাথে কি বিপদ হলো। এবং সে তো মহারাজের বেডরুমের পাশের ঘরে অর্থাৎ কিনা সাইড হলে অপেক্ষা করছিল। এবং লিন্ডা মনে মনে ভাবছিল যে এই প্রাচীনকালের মহারাজগুলো তো যখন তখন যাকে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিত, এবার কি আমাকেও সেরকম কোনো শাস্তি দেওয়া হবে নাকি? এবং সাইড হল পাহারা দেওয়ার জন্য থিও তো দুজন গার্ডকেও লাগিয়ে রেখেছিল। এবং তখনই সেখানে থিওর যে বিশেষ ইউনাক ছিল সেই ইউনাক শু দেখা করতে আসে এবং আমরা দেখতে পাই যে ইউনাক শুয়ের হাতে তো কিছু মিষ্টিও ছিল। এবার লিন্ডা তো বলে ওঠে যে ইউনাক শু, মহারাজ আমাকে এখানে কেন বন্দি করে রেখেছে, আমাকে কি এবার ঘ্যাচ করে দেবে? এবং শু বলে যে আপনি কি পাগল, যদি ঘ্যাচ করার হতো তাহলে তো আপনাকে জেলে পাঠিয়ে দিত, নিজের বেডরুমের পাশেই রাখতো না। মহারাজ এখানে আপনাকে রেখেছে যাতে সে সারা দিনের রাজসভা করে এসে এখানে নিজের ক্লান্তি দূর করতে পারে। এবার এই কথা শুনে লিন্ডা তো মনে মনে ভাবে যে ধুর, এর থেকে তো আমি কোল্ড প্যালেসেই ভালো ছিলাম, এখানে আমি কোনো মহারাজের ক্লান্তি দূর করতে চাই না। এবার লিন্ডা তো বলতে গেলে সেখানে অপেক্ষা করতে করতে ঘুমিয়েই পড়েছিল, কিন্তু কিছুক্ষণ পরই একজন জানান দেয় যে এবার মহারাজ লিন্ডাকে তার বেডরুমে ডেকেছে। এবার লিন্ডা মনে মনে ভাবে যে ধ্যার, ওই বদমাইশ মহারাজের সাথে আমি কোনো রকম রোম্যান্স করতেই চাই না, কারণ তার প্রতি তো আমার কোনো ফিলিংসই নেই, তাহলে কি করে আমি ওকে কাটাবো? এবং সে কিছুক্ষণের মধ্যে মহারাজের ঘরে হাজির হয় এবং আমরা দেখতে পাই যে লিন্ডা অতি বিকট মেকআপ করে মহারাজের ঘরে গেছিল। এবার কিও তো এই দেখে চমকে উঠে যে এটা আবার কি চেহারা বানিয়েছো। কিও বলে যে তুমি এরকম সেজেছো কেন? এবং লিন্ডা তখনই বলে যে মহারাজ, আজকে আপনি আমাকে নিজের থেকে ডেকেছেন, তাই আপনাকে আমি স্পেশাল ফিল করানোর জন্যই এই স্পেশাল লুকটা ক্রিয়েট করেছি। এবার থিও তো বুঝতে পারে না যে এই দৃশ্য দেখে সে হাসবে না কাঁদবে। ওদিকে লিন্ডা তো মনে মনে ভাবছিল যে আচ্ছা, মহারাজের ঘরেই আমি প্রথমবার টাইম ট্রাভেল করে এসেছিলাম, সুতরাং মহারাজের ঘরেই নিশ্চয়ই কোনো না কোনো একটা জায়গা বা টানেল থাকবে যেখান থেকে কিনা আমি আবারও ফিরে যেতে পারবো। এবং তখনই তার ফোনটা ভাইব্রেট করে ওঠে এবং লিন্ডা লুকিয়ে তার ফোনটা বার করে দেখে যে মহারাজের বেডরুমে ওয়াইফাই কানেকশন পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা কি করে সম্ভব? এবং লিন্ডা তখনই বুঝতে পারে যে তার মানে তার যে বেডরুমটা এবং মহারাজের যে বেডরুমটা সেটা কোনোভাবে সময়কালে ওভারল্যাপ করেছে, তাই তার ঘরের এই ওয়াইফাইটা মহারাজের বেডরুমে ক্যাচ করছে। এবার লিন্ডা তো ওয়াইফাই কানেক্ট করতেই যাচ্ছিল এবং তখনই পিছন থেকে থিও চলে আসে এবং লিন্ডা সঙ্গে সঙ্গে ফোনটা আবারও লুকিয়ে ফেলে। এবার থিও তো বলে ওঠে যে তুমি তোমার পিছনে কি লুকাচ্ছ?
এবং সে লিন্ডার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। এবার ফোনটা নিয়ে নেওয়ার সাথে সাথেই তার ওয়ালপেপার তো জ্বলে ওঠে, যেখানে কিনা লিন্ডারই একটা ফটো ছিল। এবং থিও বলে ওঠে যে এটা আবার কি ধরনের জাদুই জিনিস। এবং লিন্ডা তখনই বলে যে মহারাজ, এটা তেমন কিছু জিনিস না, এটা আমাদের পারিবারিক একটা সম্পত্তি, এটা আমরা গুড লাক চার্ম হিসেবে নিজেদের কাছে রাখি। এবার তারা দুজন তো রোম্যান্স করতে যাচ্ছিল কি তখনই একজন সৈন্য আবারও মহারাজকে ডাকতে চলে আসে যে মহারাজ, আজকে ভোরবেলা আপনার রাজসভা শুরু করার কথা ছিল এবং সমস্ত মন্ত্রীরা এসে গেছে। ফলে থিও সেখান থেকে চলে যেতে বাধ্য হয় এবং লিন্ডা তো মনে মনে ভাবে যে আজকের মতো আমি তো বেঁচে গেলাম, এবার আমি একটু ওয়াইফাইটা কানেক্ট করে দেখি যে কি করা যায়। এবং সে তো চটপট করে তার বোন পেগিকে ভয়েস মেসেজ করে যে আমাদের পেন্টিংটায় কি কিছু রহস্য আছে, ওটার মাধ্যমেই আমি মনে হয় টাইম ট্রাভেল করেছি। এবং তখন মহারাজের সেখানে সেনারা চলে আসে এবং তারা লিন্ডাকে আবারও কোল্ড প্যালেসে পাঠিয়ে দেয়। এবার আমরা অপরদিকে মহারাজের উপপত্নী জয়েসকে দেখতে পাই, মানে যে জয়েস ষড়যন্ত্র করে লিন্ডাকে কোল্ড প্যালেসে পাঠিয়েছিল সেই জয়েস। এবার জয়েস খবর পায় যে লিন্ডাকে সে তো কোল্ড প্যালেসে পাঠিয়েছিল যাতে তাকে কষ্ট পেতে হয়, কিন্তু লিন্ডার দাদা কোল্ড প্যালেসটা পুরোই রাজকীয় মহল বানিয়ে দিয়েছে। এবং এই খবর পেয়ে জয়েস লিন্ডার সাথে দেখা করতে আসে এবং আমরা দেখতে পাই যে আসলে আগে কি হয়েছিল। একদিন জয়েস আর লিন্ডা এরকম হেঁটে যাচ্ছিল এবং তখনই জয়েস এমন নাটক করে যে লিন্ডা তাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিল এবং এই ঘটনার দোষ গিয়ে পড়ে সম্পূর্ণটাই লিন্ডার উপর। এবং থিও সেই কারণেই লিন্ডাকে কোল্ড প্যালেসে বন্দি করে রেখেছিল। এবার জয়েস তো এসে বলে যে লিন্ডা, শুনলাম নাকি তোমার মহলটা পুরোপুরি সারিয়ে দেওয়া হয়েছে, তাই সেটা দেখার জন্যই আমি এখানে এলাম। এবং লিন্ডা তো বলে যে হ্যাঁ, ঠিকই শুনেছ, আসলে মহারাজ তো এখনো আমাকে ভীষণ ভালোবাসে। তুমি মনে হয় জানো না যে মহারাজ গত 2 রাত আমার সাথেই ছিল। আসলে কি বলতো, মহারাজের ভালোবাসা পাওয়ার জন্য আমাকে কিছু লোকের মতো শয়তানি করতে হয় না। এবার এই কথা শুনে জয়েসের তো ভীষণ রাগ উঠে যায় এবং জয়েস বলে ওঠে যে তোমার দাদা যেহেতু জেনারেল তাই জন্যই মহারাজ তোমাকে পছন্দ করে। এবং লিন্ডা বলে যে হ্যাঁ, ঠিকই বলেছ, আমার দাদা তো জেনারেল, কিন্তু তোমার পরিবার যেন কি, ও, তোমার পরিবারের লোকজনেরা তো 4th র্যাঙ্ক অফিসার, তা তোমরা কি করেই বা মহারাজের সান্নিধ্য পাবে। এবং এই কথা শুনে জয়েস তো আরো রেগে যায় এবং এই কথা কাটাকাটিতে জয়েস তো বলেই ওঠে যে হ্যাঁ, আমি তোমাকে সেদিন ফাঁসিয়েছিলাম, তাতে কি হয়েছে, একবার যখন আমি তোমাকে ফাঁসিয়েছি আরো একবার তোমাকে আমি ফাঁসাতে পারবো। কিন্তু জয়েস এটা জানতো না যে লিন্ডা তার এই কথোপকথন পুরোটাই ফোনে ক্যামেরা বন্দি করে নিয়েছিল এবং এটাই লিন্ডা পরবর্তীতে কিভাবে কাজে লাগাবে সেটাই দেখার। এবং সে ঠিক করে যে আবারও মহারাজের কাছে লিন্ডার নামে নালিশ করতে যাবে। এবার অপরদিকে আমরা থিওকে দেখতে পাই। থিও তো বুঝতে পারছিল যে এই লিন্ডার মধ্যে কিছু একটা চেঞ্জ আছে এবং সে লিন্ডার কথাই ভাবছিল এবং তখনই তার সাথে জয়েস দেখা করতে আসে। এবার জয়েস তো মিথ্যে মিথ্যে করে বানিয়ে কথা বলতে শুরু করে এবং সে বলে ওঠে যে মহারাজ, আমি শুনলাম যে গতকাল নাকি লিন্ডা আপনার ঘরে ছিল, তাই জন্যই আমি ওকে অভিনন্দন জানানোর জন্য ওর সাথে দেখা করতে গেছিলাম। কিন্তু তখন ও হঠাৎই খুব অদ্ভুত একটা কথা বলল। ও বলল যে আপনি নাকি অন্ধ। আমার মনে হয় এই কথার কোনো অন্য মানে রয়েছে। আপনি ভেবে দেখুন, আপনার ওপর যেদিন আক্রমণ হলো সেদিন লিন্ডাই কেন আপনার ঘরে ছিল? এমন না তো যে আততায়ীকে লিন্ডাই আপনাকে মারার জন্য লাগিয়েছিল? এবার এই কথা শুনে থিওরও মনে পড়ে যায় যে সেদিন রাতে কি হয়েছিল। থিওর মনে পড়ে যায় যে লিন্ডা কিন্তু সেই দিন তাকেই ওই ফুলদানি দিয়ে মেরেছিল। কিন্তু তারপরেও থিও লিন্ডারই সাইড নেয় এবং থিও বলে যে যেটা তুমি দেখোনি সেই নিয়ে কোনো কথা বলো না। কিন্তু জয়েস তো তখনও বলে চলে যে মহারাজ, এমন না তো যে ও অন্য কাউকে পছন্দ করে, ওর ভাই যেহেতু জেনারেল তাই জন্যই কিন্তু ও আপনাকে বিয়ে করতে পেরেছিল। এবার এই সব কথা শুনে থিও তো আরো রেগে যায় যে তুমি একজন উপপত্নী হয়ে এইসব বিষয়ে কথা কেন বলবে, এবং সে তো সঙ্গে সঙ্গে জয়েসকেই উল্টে গৃহবন্দী করে দেয়। এবার থিও তো তখনই বলে যে আমি এক্ষুনি লিন্ডার সাথে দেখা করতে যাব এবং সে লিন্ডার মহলে আসে এবং কেউ দেখতে পায় যে কোল্ড প্যালেস তো আর আগের মতো ছিল না এবং সেটা তো এখন বলতে গেলে পুরোই রাজপ্রাসাদের মতো সুন্দর হয়ে গেছিল। থিও বলে ওঠে যে ও, তার মানে এতদিন আমি জেনারেল হুগোকে যে সমস্ত পুরস্কার দিয়েছিলাম সেগুলোর কোনোটাই ও বাজে খরচা করেনি, সেই সবকিছু দিয়েই ও নিজের বোনের প্রাসাদ সারিয়ে দিয়েছে। সত্যিই কি অদ্ভুত। এবং লিন্ডাকে আমরা দেখতে পাই যে কিনা তখন তার ফোনে গান চালিয়ে নাচানাচি করছিল
এবং এই অদ্ভুত মিউজিক শুনে ইউনাক শুও তো তার হাতের তাল আটকাতে পারে না এবং মহারাজ তো ভাবে যে এই অদ্ভুত মিউজিক আমি তো কখনোই শুনিনি, এই মিউজিক কোথা থেকে আসছে। এবং আমরা দেখতে পাই যে লিন্ডা তো বলতে গেলে সেখানে নাচানাচি শুরু করে দিয়েছিল। এবং এই দৃশ্য দেখে থিও ভাবে যে লিন্ডা, তুমি আর কত রহস্য আমার থেকে লুকিয়ে রেখেছো সেটাই দেখার। এবার থিও তো সেখান থেকে চলে যায়। আসলে লিন্ডা ভীষণই বোর হচ্ছিল, কারণ প্রাচীন যুগে তার কিছুই করার ছিল না। আর ফোনের ওয়াইফাইও তো কেবলমাত্র থিওর বেডরুমেই কানেক্ট হয়। তাই তার ফোনেই আগে থেকে যে গান ডাউনলোড করে রাখা ছিল সেগুলোই লিন্ডা শুনছিল। আচ্ছা, তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের ফেভারিট গান কি, কোন গানটা বারবার শুনলেও তোমরা বোর হও না। এবার আমরা অপরদিকে মহারাজের অপর এক উপপত্নী ক্যারলের দৃশ্য দেখতে পাই এবং আমরা জানতে পারি যে ক্যারল ছিল এই সাম্রাজ্যের প্রধানমন্ত্রী মন্ত্রী ঝাংয়ের মেয়ে। এবার ক্যারলের কাছে তার কর্মচারী এসে বলে যে রানীমা, আমি না লিন্ডার মহল থেকে কি সমস্ত অদ্ভুত অদ্ভুত মিউজিকের শব্দ শুনলাম, আমি জানি না যে ওই মেয়েটা কি করছে। এবং তখনই তো ক্যারলের কাছে জয়েসের কর্মচারীও আসে এবং জয়েসের কর্মচারী বলে যে রানীমা, আপনি দয়া করে জয়েসকে গৃহবন্দী দশা থেকে বাঁচান। ওই লিন্ডার জন্যই জয়েসকে মহারাজ গৃহবন্দী করে দিয়েছে, আপনাকে প্রতিশোধ নিতেই হবে। মহারাজ আজকাল লিন্ডাকে একটু বেশি পছন্দ করছে, লিন্ডা নিশ্চয়ই মহারাজের ওপর কোনো কালো জাদু করেছে, আপনি কিছু একটা করুন। এবার ক্যারালের কর্মচারী তো তখনই বলে ওঠে যে রানীমা, আসলে লিন্ডার দাদা জেনারেল হুগোর জন্যই লিন্ডা এত সুযোগ সুবিধা পায়। তাছাড়া লিন্ডার দাদা যেহেতু এখন যুদ্ধ করতে গেছে এবং যুদ্ধে জেনারেল হুগোর ভূমিকা সকলেই জানে যে কতটা গুরুত্বপূর্ণ, তাই জন্যই মনে হয় মহারাজ লিন্ডাকে এত বেশি প্রাধান্য দিচ্ছে। একবার যদি জেনারেল হুগো ওই যুদ্ধে হেরে যায় তাহলে জেনারেল হুগোর ইম্পর্টেন্সও কমে যাবে আর লিন্ডাকেও মহারাজ আর অত পাত্তা দেবে না। এবার ক্যারাল তো তখনই বলে ওঠে যে ওর দাদা জেনারেল তো কি হয়েছে, আমার বাবা হচ্ছে এই সাম্রাজ্যের মন্ত্রী এবং প্রায় 40 বছর ধরে আমরা এই মন্ত্রিসভায় রয়েছি। এবং সে তো তখনই জয়েসের কর্মচারীকে বলে যে তুমি এখনই জয়েসের বাবাকে গিয়ে বল যে সে যেন কোনোভাবে জেনারেল হুগোর বিরুদ্ধে কোনো একটা করাপশনের প্রমাণ জোগাড় করে, যাতে কিনা আমরা জেনারেল হুগোকে মহারাজের কাছে খারাপ করে দিতে পারি। এবার জয়েসের কর্মচারী তো বলে ওঠে যে কিন্তু রানীমা, জেনারেল হুগো তো আলটিমেটলি আমাদের রাজ্যের হয়েই যুদ্ধ করছে, সুতরাং সেটা করা কি ঠিক হবে? তাছাড়া আমার মনেও হয় না জেনারেল হুগোর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যাবে, কারণ সে খুবই সৎ একজন লোক। এবং এই কথা শুনে ক্যারল তো বলে ওঠে যে প্রমাণ আমরা জোগাড় করব না, নকল প্রমাণ দরকার হলে বানাবো, কারণ আমার বাবা মন্ত্রিসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং এখানের সকল মন্ত্রী আমার বাবার চেনাশোনা। সুতরাং জেনারেল হুগোর বিরুদ্ধে কোনো নকল প্রমাণ বানানো বা তাকে করাপশনের কেসে ফাঁসানো খুব একটা কঠিন ব্যাপার হবে না। এবং সেই সূত্র ধরেই আমি লিন্ডা আর মহারাজের সম্পর্কে ফাটল ধরাবো। এবার আমরা অপরদিকে লিন্ডাকে দেখতে পাই। লিন্ডা তো মহারাজের সাথে রোম্যান্স করতে একদমই ইচ্ছুক ছিল না, কিন্তু তারপরেও থিওর ঘরে যাওয়াটা তার জন্য জরুরি ছিল, কারণ ওয়াইফাই কানেকশন তার দরকার। তাছাড়াও মহারাজের বেডরুমের মধ্যে দিয়েই তো সে কেবলমাত্র ভবিষ্যতে যেতে পারবে। তাই সে ঠিক করে যে সে একজন ইউনাক সেজে মহারাজের ঘরে যাবে। এবার লিন্ডা তো নকল একটা গোঁফ লাগিয়ে নেয় এবং ইউনাক সেজে আঙুর নিয়ে মহারাজের ঘরে হাজির হয়। এবার মহারাজ তো বলে যে তুমি আবার কে, তোমাকে তো নতুন দেখছি, এসো আমাকে আঙুর সার্ভ করো। এবং তখনই থিও লিন্ডার গোঁফ দেখতে পায়। এবার থিওর তো মনে হয় যে গোঁফ, কিন্তু ইউনাকদের তো কোনো দাড়ি গোঁফ গজায় না, তাহলে এর গোঁফ কোথা থেকে এলো। এবং থিও তো একবারেই বুঝে যায় যে এটা আসলে লিন্ডা এবং সে মজা নেওয়ার জন্য বলে যে এসো তুমি আমার পিঠটা একটু টিপে দাও। এবার লিন্ডা তো খুবই বিরক্ত হয় যে শয়তানটা আমাকে যেতে দিচ্ছে না কেন, এবং সে ঠাই ঠাই করে মহারাজের পিঠ টিপতে শুরু করে। এবং থিও তখনই বলে যে অনেক হয়েছে, এবার আমার পাটা একটু টিপে দাও। এবং লিন্ডা তো আবারও তার পা টিপতে শুরু করে এবং তখনই থিও লিন্ডার গোফটা পটাশ করে তুলে নেয়। এবং থিও বলে ওঠে যে কি ব্যাপার, তুমি এখানে গোফ লাগিয়ে কি করছো? এবং লিন্ডা তো তখনই বলে যে মহারাজ, আপনি আমাকে ভুল বুঝবেন না, আসলে আমি আপনাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আসলে প্রত্যেকদিন রাতেই তো একইভাবে রোম্যান্স করা যায় না, তাই আমি আপনার জন্য এইভাবেই সারপ্রাইজ প্রিপেয়ার করেছিলাম। এবার মহারাজ তো তখনই বলে ওঠে যে ও, তুমি আমাকে সারপ্রাইজ দিতে এতটা আগ্রহী, তাহলে তোমাকে তো আর নিরাশ করা যাবে না। এবং এই বলে সে তো লিন্ডাকে কিস করতে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ লিন্ডার ফোনে একটি ভিডিও প্লে হয়ে যায়। আসলে যেহেতু থিওর ঘরে ওয়াইফাই ছিল তাই ওয়াইফাই কানেক্ট হয়ে গেছিল।
এবং লিন্ডার ফোনে একটা ভিডিও চলতে শুরু করে। এবার থিও তো প্রথমে প্রচন্ড ভয় পেয়ে যায় যে এটা আবার কি হচ্ছে, ওই ছোট্ট বাক্সের মধ্যে মানুষটা কথা বলছে কি করে। এবং লিন্ডা বলে যে মহারাজ, আসলে এটা আমাদের একটা পারিবারিক সম্পত্তি, এটা আসলে আমরা এক ভগবানের আশীর্বাদে পেয়েছিলাম। এই জাদুই বাক্সের মাধ্যমে আমরা অন্যান্য দুনিয়ার সাথে কানেক্ট করতে পারি এবং তাদের জ্ঞান সংগ্রহ করতে পারি, এবং এই অদ্ভুত বাক্স দিয়ে নানা রকমের ফটো এবং ভিডিও আমরা নিতে পারি। আমি আপনাকে তেমনই একটা ভিডিও দেখাচ্ছি। এবং লিন্ডা তো তখনই তাকে সেই জয়েসের ভিডিওটা দেখায়, যেখানে কিনা জয়েস নিজে মুখে স্বীকার করেছিল যে সেই লিন্ডাকে ফাঁসিয়েছে। এবং আমরা দেখতে পাই যে এই ভিডিও দেখে থিওর তো আর কোনো সন্দেহ থাকে না, এবং সে তো জয়েসকে সঙ্গে সঙ্গে পত্নীর পদ থেকে সরিয়ে দেয়। এবার থিও তো বলে ওঠে যে আচ্ছা, তুমি যে এক্ষুনি ভিডিওগুলো ছিলে ওগুলো আমাকে একটু দেখাও তো। লিন্ডা মনে মনে ভাবে যে প্রাচীন যুগ হোক কিংবা মডার্ন যুগ, কোনো মানুষই মনে হয় এই রিল স্ক্রোল করার নেশা থেকে মুক্তি পেতে পারবে না। এবং লিন্ডা আর থিও মিলে তো সারা রাত এই শর্ট ভিডিওই দেখতে থাকে, এবং সেখানে থিও তো নানা রকমের খাবার দাবারের ভিডিও, মজার ভিডিও, হাসির ভিডিও এইসব দেখে একদমই আসক্ত হয়ে গেছিল। এবং এই রিল দেখতে দেখতে তাদের তো প্রায় সকাল হয়ে যায়, এবং সকালবেলা থিওর আবারও রাজসভায় যাওয়ার সময় হয়ে যায়। কিন্তু থিওর তো রাজসভায় যেতে ইচ্ছাই করছিল না, তার ইচ্ছা করছিল সারাদিন বসে ফোন টিপতে। কিন্তু তাকে তো যেতেই হবে, কারণ সে একজন মহারাজা। এবং থিও তো যাওয়ার সময় লিন্ডাকে বলে যে ঠিক আছে, তুমি আমার ঘরে শুয়েই রেস্ট নিতে পারো। এবং এই কথা শুনে লিন্ডা তো খুশি হয়ে থিওকে কিসই করে দেয়। আসলে যতই হোক সেই ঘরে থাকলে ওয়াইফাই দিয়ে ফোন ঘাঁটতে পারবে। কিন্তু লিন্ডা যেই ফোন ঘাঁটতে শুরু করে তখনই ফোনের চার্জ শেষ হয়ে যায়, তাই লিন্ডা মহারাজের ঘরেই ঘুমিয়ে পড়ে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, এবং এই দিন একটা অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎই আকাশে একটা উজ্জ্বল তারা দেখা যায়, এবং আমরা দেখতে পাই যে ভবিষ্যৎ থেকে আর একটি মেয়ে টাইম ট্রাভেল করে পৌঁছে যায় এই যুগে। এবং সেই মেয়েটি ছিল লিন্ডারই একজন কাজিন পেগি। এবার পেগি তো এখানে এসে বুঝতে পারে না এটা কি হচ্ছে, এবং মহারাজের সৈন্যরা তো তাকে চারদিক থেকে ঘিরে ধরে, কারণ তার পোশাক আশাক কথাবার্তা কোনো কিছুই তো এই যুগের লোকেদের মতো ছিল না। তারা ভাবে যে নিশ্চয়ই এটা কোনো বাইরের দেশের শত্রু হবে। অপরদিকে আমরা মহারাজা থিওকে দেখতে পাই তার রাজসভায়, এবং আমরা দেখতে পাই যে ক্যারল যেমনটা বলেছিল তেমনই কাজ শুরু হয়ে গেছিল। এবং রাজসভায় লিন্ডার দাদা অর্থাৎ জেনারেল হুগোকে নিয়ে নানা রকমের কনস্পিরেসি শুরু হয়ে গেছিল। একজন মন্ত্রী বলে ওঠে যে মহারাজ, জেনারেল হুগো যে তার বোনের জন্য এই কোল্ড প্যালেসটা একদম রাজকীয় মহলে পরিবর্তন করে দিয়েছে, এত দামি কাঠ দিয়ে ঘর বানিয়ে দিয়েছে, সোনার তৈরি গেট লাগিয়ে দিয়েছে। আপনার কি মনে হয় না যে তার টাকার সোর্স কি, সে এত অর্থ কোথা থেকে পাচ্ছে সেটা আমাদের খোঁজ নেওয়া উচিত। সে কোন রকমের জালিয়াতি করছে কিনা বা করাপশন করছে কিনা সেইটা আমাদের খোঁজ নেওয়া উচিত। এবার মহারাজ তো বুঝতেই পারে যে এটা নিঃসন্দেহে হুগো আর লিন্ডার বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে। এবং মহারাজ বলে ওঠে যে তোমাদের এই বিষয়ে কথা বলতে কে বলেছে। আমি জানি যে হুগো যাই হোক না কেন অত্যন্ত সৎ একজন লোক, সুতরাং তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়া কোনো কথা আমি শুনবো না। এবং তখনই তো ক্যারলের বাবা প্রধানমন্ত্রী ঝাং বলে ওঠে যে মহারাজ, আমরা জানি যে আপনি প্রমাণ ছাড়া কোনো কথাই মানবেন না, তাহলে আমরা একটা কাজ করি, আমরা আমাদের একজন চরকে উত্তর সাম্রাজ্যের ওখানে মানে বর্ডারে পাঠাই, যেখানে যুদ্ধ চলছে, সেই আমাদের বলুক যে জেনারেল হুগো সেখানে কোনো দু নম্বরই করছে কিনা। এবার মহারাজ তো জানতোই যে হুগো এরকমটা না, কিন্তু মহারাজ মন্ত্রের কথায় সায় দিতে বাধ্য হয়, কারণ তা না হলে মহারাজকেই সবাই বায়েস্ট বলবে, সবাই বলবে যে মহারাজ লিন্ডার প্রতি বেশি পক্ষপাতিত্ব করছে। তাই মহারাজ বলে যে ঠিক আছে, তাহলে আমরা একটা যাচাই করে দেখতে পারি যে হুগো আদেও কোনো রকমের দু নম্বরই করছে কিনা। এবং তখনই মহারাজ বাইরে কিছু হই হট্টগোলের আওয়াজ শুনতে পায়, এবং সেখানে থিও বাইরে গিয়ে দেখে যে একটি অচেনা মেয়ে হঠাৎ করে চলে এসেছে, মানে সে পেগিকে দেখতে পায়। এবার পেগির মুখের ভাষা, জামা কাপড় সবকিছুই অন্য রকমের ছিল। এবং পেগি তো বলে যে তোমরা কি এখানে শুটিং করছো? আমি কোনো শুটিং টুটিং করছি না, আমি হঠাৎ করে এখানে এসে পড়েছি। আরে আমিও চাইনি, তোমরা আমাকে শত্রু ভাবছো কেন? কিন্তু থিও তো তার কথাই শোনে না, এবং থিও সঙ্গে সঙ্গে তাকে জেলে বন্দি করে দেয়। এবার হুগো তার বেডরুমে ফিরে এসে দেখে যে লিন্ডা তো সেখানেই ফোন দেখার পরে ঘুমিয়ে পড়েছিল, এবং লিন্ডা তো ঘুমের ঘোরে বলছিল যে আমার ফোনটা আমি এবার কিভাবে চার্জে দেব। যদিও থিও এইসবের মানে বোঝে না, এবং সে তো লিন্ডার জন্য পরিষ্কার জামা কাপড় সেখানে রেখে লিন্ডাকে একটু আদর করে সেখান থেকে চলে যায়।
এবার কিছুক্ষণ পরই লিন্ডার ঘুম ভাঙে এবং সে বুঝতে পারে যে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। সারা রাত তো সে ফোন টিপে করেই কাটিয়ে দিয়েছিল। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানিও তো যে তোমরা রাতের বেলা ফোন টেপাটিপি করে কখন ঘুমোতে যাও আর সকালবেলা কখন ঘুম থেকে ওঠো। এবার লিন্ডা ভাবে যে আমি যেহেতু থিওর ঘরেতেই আছি তাহলে একটু খুঁজে দেখি যে কোনোভাবে আমি যদি আবার ভবিষ্যতে যাওয়ার পোর্টালটা খুঁজে পাই। এবং তখনই সে তার ঘরের বাইরে দাঁড়ানো দুজন সৈন্যর কথা শুনতে পায়। তারা বলা বলি করছিল যে আজকে খুবই অদ্ভুত একটা মেয়ে আমাদের প্রাসাদে চলে এসেছে। তার জামা কাপড় কেমন কেমন আর সে কথা বলছিল কেমন ভাষায়। এবার লিন্ডা এই কথা শুনে বুঝতে পারে যে তার মানে ভবিষ্যৎ থেকে কেউ এসেছে। এবং লিন্ডার সন্দেহ হয় যে সে তো তার বোনকে মেসেজ করেছিল, তাহলে কি কোনোভাবে পেগি এই দুনিয়ায় চলে এসেছে। লিন্ডা তো তাড়াতাড়ি তার পোশাক বদলে নিয়ে সঙ্গে সঙ্গে জেলে ছুটে যায় এবং সে দেখে যে হ্যাঁ সত্যি পেগি এখানে চলে এসেছে। এবার লিন্ডা তো বলে যে তুমি এখানে কি করে এলে, এবং পেগি বলে যে তুমিই তো বলেছিলে যে গ্র্যান্ডপার আনা ওই পেন্টিংটায় কিছু একটা রহস্য রয়েছে। আমি ওই পেন্টিংটাই ভালো করে দেখছিলাম, তখনই পেন্টিংটা আমাকে ভেতরে শুষে নিল, আর আমি হঠাৎ করে কি করে জানি না এই দুনিয়ায় এসে পড়লাম। আমাকে প্লিজ তাড়াতাড়ি এখান থেকে বার করো লিন্ডা। এবার লিন্ডা তো তখনই জেলের যে প্রহরী ছিল তাকে বলে যে আমি হুকুম দিচ্ছি যে এই মেয়েটিকে এক্ষুনি এখান থেকে বার করো, ও আমার অত্যন্ত আপনজন হয়। কিন্তু সেই প্রহরী পেগিকে সেখান থেকে মুক্তি দেয় না। প্রহরীটি বলে যে রানীমা, এটা আমি করতে পারবো না, মহারাজ যতক্ষণ না হুকুম দিচ্ছে মেয়েটিকে আমি ছাড়তে পারবো না। এবং লিন্ডা তো তখনই তার বডিগার্ডকে বলে যে পেগির খেয়াল রাখবে, কোনোভাবেই কেউ যেন পেগির কোনো রকম ক্ষতি করতে না পারে সেইটা তুমি দেখবে। এবং এই বলে লিন্ডা তো সঙ্গে সঙ্গে থিওর কাছে দৌড়ে যায় এবং লিন্ডা বলে ওঠে যে মহারাজ, আপনি দয়া করে ওই মেয়েটাকে ছেড়ে দিন, ওই মেয়েটা আসলে আমারই বোন। এবং থিও তো তখনই বলে ওঠে যে লিন্ডা, তুমি মনে হয় ভুলে গেছো তুমি একজন কোল্ড প্যালেসের রানী, সুতরাং আমার অনুমতি বা আমার আদেশ ছাড়া তোমার আমার ঘরে ঢোকার সাহস হয় কি করে। এবার লিন্ডা তো বলে ওঠে যে মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু ওই মেয়েটা সত্যিই কোনো স্পাই না, ওই মেয়েটা আমারই বোন। আমি জানি যে ও অন্যরকম পোশাক পরে, একটু অন্যভাবে কথা বলে, কিন্তু তাই বলে তো সে খারাপ মানুষ হয়ে যায় না। এবং থিও তো তখনই বলে ওঠে যে লিন্ডা, তুমি আর কত রহস্য লুকিয়ে রেখেছো বলো তো। এক তো তোমার এই জাদুই বাক্স, দ্বিতীয়ত তোমার এই বোন, এরা সবাই কোথা থেকে এসেছে সেটা আমাকে একটু খুলে বলো। এবার লিন্ডা তো মনে মনে ভাবে যে আমি যদি ওকে বলি যে আমি ভবিষ্যৎ থেকে এসেছি, সেটা তো ও কখনোই বিশ্বাস করবে না, তাহলে আমি কি বলবো। এবং লিন্ডা বলে যে মহারাজ, ওই মেয়েটাকে ছাড়ার জন্য আপনি আমাকে যা করতে বলবেন আমি তাতেই রাজি আছি। এবং থিও তখনই বলে যে তাই নাকি, ঠিক আছে, তাহলে তুমি এবার থেকে সবসময় আমার পাশে পাশে থাকবে এবং তুমি আজ থেকে টানা 10 দিন সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকবে। এবার লিন্ডা তো মনে মনে ভাবে যে কি দুশ্চরিত্র রাজা রে বাবা, আমার বোনকে ছাড়ানোর জন্য আমাকে কি না কি করতে হচ্ছে। কিন্তু যাই হোক, পেগিকে তো বাঁচাতেই হবে। এবং লিন্ডা তো তখনই মহারাজের সাথে রোম্যান্স করার জন্য তৈরি হচ্ছিল। কিন্তু থিও তো তখনই বলে যে তুমি কি করছো, আমি তোমাকে পাশে পাশে থাকতে বলেছি, তার মানে এই না যে আমি তোমার সাথে কোনো উল্টো পাল্টা চিন্তা ভাবনা করছি। তুমি কি আমাকে এতই বাজে মনে করো নাকি। এবং লিন্ডা তো তখনই বলে যে আমি জানি না, পেগিকে ছাড়ানোর জন্য আমি যা কিছু হোক করতে রাজি আছি। এবং থিও তো তখনই তার এক গার্ডকে বলে যে ওই মেয়েটাকে মানে কিনা পেগিকে ওই বাজে জেল থেকে একটা অন্য ভালো জেলে ট্রান্সফার করে দাও, আর দেখো ওর যেন খাওয়া টাওয়ার কোনো অসুবিধা না হয়, এবং লিন্ডা ছাড়া ওর সাথে আর কেউ যেন দেখা করতে না পারে। থিওর কাছেও পেগির ব্যাপারটা একটু আনন্যাচারাল ছিল, তো এই হঠকারিতায় সে কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না। তাছাড়া সারা দেশে মানে কিনা সাম্রাজ্যের লোকেরাও জেনে গেছিল যে এরম একটা অদ্ভুত মেয়ে এখানে এসেছে, তাই হঠাৎ করেই কোনো সিদ্ধান্ত নিলে লোকজন তো মহারাজের ওপরই ক্ষেপে যাবে। তাই জন্যই থিও ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছিল। এবার এইসব যখন কথা তারা বলছিল তখনই সেখানে ক্যারল হাজির হয় এবং ক্যারল বলে ওঠে যে মহারাজ, আমি শুনলাম যে একটা অদ্ভুত পোশাক পরা মেয়ে নাকি হাজির হয়েছে, আপনি তার সাথে কি করবেন। এবার থিও তো বলে ওঠে যে কেন, তুমি চাও যে তার সাথে আমি কি করি। এবং ক্যারল তো তখনই বলে ওঠে যে মহারাজ, এই হারেমের সবচেয়ে বেশি ক্ষমতা তো আমারই আছে,
তাই আমার মনে হয় যে ওই মেয়েটাকে এক্ষুনি মৃত্যুদণ্ড দেওয়া উচিত। যতই হোক আমরা তো জানি না ওই মেয়েটা কে। এবং লিন্ডা তো তখনই বলে ওঠে যে কখনোই না, ওই মেয়েটা আমার বোন, সুতরাং কখনোই ওকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। মহারাজ আপনিই বলুন, একজন যদি একটু অন্যরকম পোশাক পরে অন্য ভাষায় কথা বলে তাহলে কি সে দোষী হয়ে যায়? তাহলে কি সে ক্রিমিনাল হয়ে যায়? এটাই কি এই সাম্রাজ্যের নিয়ম? তাছাড়া হারেমে যে মহারানী এই ধরনের অন্যায় অবিচারের কথা বলে তাকে কি হারেমের প্রধান বানিয়ে রাখা উচিত? এবার লিন্ডার এই কথা শুনে থিও তো মনে মনে ভাবে যে লিন্ডা দেখছি ভালোই বুদ্ধিমতী হয়ে উঠেছে। এবং থিও বলে ওঠে যে ক্যারেল, আমি তোমার ভালোর জন্যই বলছি। যেটা লিন্ডা বলেছে সেটা অত্যন্ত যৌক্তিক। তাছাড়া পেগির বিরুদ্ধে আমাদের কাছে কোনো কিন্তু প্রমাণ নেই, সুতরাং আমরা ওকে কখনোই মৃত্যুদণ্ড দিতে পারি না। এক্ষুনি তুমি এখান থেকে চলে যাও, আর কিভাবে একজন ভালো মহারানী হয়ে উঠতে হবে সেই নিয়ে ভাবো। এবার ক্যারেল তো অপমানিত হয়ে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু ক্যারেল তো মনে মনে প্রচন্ড রাগ করছিল মহারাজা লিন্ডার ওপর। এবং ক্যারেল ভাবে যে মহারাজ লিন্ডাকে খুব সাপোর্ট করছে, তাই না? ওদের এই ভালোবাসা আমি ঘুচিয়ে দেব। ওই মেয়েটার মাধ্যমেই আমি এদের দুজনের মধ্যে এমন ফাটল তৈরি করব যে বলার না। এবং ক্যারেল তার দাসীকে বলে যে এক্ষুনি আমাদের চরকে হুকুম দাও যেন সে ওই পেগি বলে মেয়েটাকে হত্যা করে, এবং সারা শহরে ছড়িয়ে দাও যে মহারাজি মেয়েটাকে হত্যা করার হুকুম দিয়েছে। মানে তাহলে লিন্ডা ভাববে যে মহারাজি তার বোনকে মেরে ফেলেছে। তাহলে লিন্ডা আর থিওর মধ্যে একটা বাজে বিষয়, মানে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, এবং সেটাই ক্যারেল চাইছিল। এবার আমরা অপরদিকে পেগিকে দেখতে পাই। পেগিকে তো ওই জেল থেকে সরিয়ে অন্য জায়গায় রাখা হয়েছিল, কিন্তু সেটাও তো আর কোনো লাক্সারি জায়গা ছিল না। এবং ঠান্ডার মধ্যে পেগি অত্যন্ত কষ্ট পাচ্ছিল, এবং তাকে তো দুটো রাইস কেক দেওয়া হয়েছিল খাবার জন্য। পেগি তো একজন প্রহরীকে অনুরোধও করে যে তাকে যদি গায়ে দেওয়ার একটা কম্বল দেওয়া হয়, কিন্তু তাকে সেটুকুও দেয়া হয় না। এবার পেগি মনে মনে ভাবে যে যে করে হোক আমাকে অন্তত সারভাইভ করতে হবে। আমি জানি লিন্ডা আমাকে বাঁচাবে। এবং পেগি সেই রাইস কেকই তুলে নেয় খাওয়ার জন্য। কিন্তু তখনই ওই ক্যারলদের পরিবারের একজন চোর আসে পেগিকে মারার জন্য, এবং সে পেগির ওপর হামলা করে দেয়। কিন্তু পেগি তখনই নিচের দিকে ঝুঁকে গেছিল। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। পরের দিন মহারাজের সৈন্য তাকে খবর দেয় যে ওই পেগি নামক মেয়েটার জেলে তাকে পাওয়া যাচ্ছে না, এবং তার জেলের কামরাটিতে প্রচুর রক্তের দাগ পাওয়া গেছে। সম্ভবত মেয়েটি মারা গেছে অথবা মেয়েটির উপর হামলা করা হয়েছিল, কিন্তু বোঝা যাচ্ছে না যে মেয়েটি এখন কোথায়। এবং চারিদিকে এই খবর রটে গেছে যে মহারাজি মেয়েটিকে মৃত্যুর আদেশ দিয়েছিল। এবারে এই কথা শুনে থিওতে একটু অবাক হয়ে যায়, কারণ সে তো কোনো মৃত্যুর আদেশ দেয়নি। কিন্তু তাহলে পেগি বা কোথায় গেল? এবার আমরা দেখতে পাই যে লিন্ডার কাছেও এই খবর পৌঁছে গেছিল যে পেগি মারা গেছে, এবং মহারাজি পেগির মৃত্যুর আদেশ দিয়েছে। এবার লিন্ডা তো প্রচন্ড কষ্ট পেয়ে কান্নাকাটি করতে করতে মহারাজের কাছে আসে। তুমি এমনটা কেন করলে? তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে তুমি পেগিকে কিছু করবে না। ও একটা ইনোসেন্ট মেয়ে ছিল, ও তো নিজে এখানে আসতেও চায়নি। কেবলমাত্র অন্যরকম পোশাক পরে বলেই কেউ কাউকে মেরে ফেলতে পারে, মিথ্যুক। এবং এই বলে লিন্ডা তো প্রচন্ড কান্নাকাটি করছিল। এবং থিও তো বলে ওঠে যে তুমি কি আমাকে এতটুকুও বিশ্বাস করো না? এবং লিন্ডা বলে যে কিসের বিশ্বাস, আমি তোমাকে এতটুকুও বিশ্বাস করি না। এবং থিও তখনই লিন্ডাকে তার পাশের ঘরে বন্দি করে দেয় যে তুমি যেহেতু এতবার নিয়ম ভাঙছো, আমার আদেশ ছাড়াই আমার কাছে চলে আসছো, তাই তোমাকে আমি আমার পাশের ঘরেই বন্দি করলাম। আমার আদেশ ছাড়া তুমি এখান থেকে একদমই বেরোবে না। এবং লিন্ডা তো তার ঘরে বসে প্রচন্ড কান্নাকাটি করতে শুরু করে যে সত্যি এই দুনিয়ায় আমার কোনো ক্ষমতাই নেই। এখানে আমি তাদের কাছে কেবলমাত্র একটা পিঁপড়ের সমান। একটা হুকুমেই আমি যে কোনো দিন মরে যেতে পারি। তাহলে আমি এখানে থেকে কি করব? আমি বাড়ি ফিরে যেতে চাই। কিন্তু আসলে কিন্তু থিও লিন্ডাকে শাস্তি দিচ্ছিল না। আসলে থিও বুঝতে পেরেছিল যে কিছু একটা চক্রান্ত হচ্ছে, এবং পরবর্তী হামলাটা লিন্ডার ওপরও হতে পারে। যেহেতু লিন্ডার বোনের ওপর এরকম হামলা করা হয়েছে, তাই লিন্ডাকে সেফ রাখার জন্যই থিও তার পাশের ঘরে লিন্ডাকে বন্দি করে রাখে, যাতে কেউ লিন্ডার কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু লিন্ডা তো ভেবেছিল যে থিওই হচ্ছে আসল ভিলেন। এবং তখনই লিন্ডার সাথে ক্যারল দেখা করতে আসে। এবার লিন্ডা মনে মনে ভাবে যে ক্যারলের পরিবার অর্থাৎ তার বাবাই হচ্ছে মন্ত্রী ঝাং, যে কিনা এই সাম্রাজ্যের প্রধানমন্ত্রী, এবং প্রায় 40 বছর ধরে তারাই মন্ত্রিসভার লিডার। সুতরাং ক্যারলের সাথে কোনো রকমের মনোমালিন্য করা উচিত হবে না। পেগির যেমন বিপদ হয়েছে, যদি তারও কোনো বিপদ হয়। এবার ক্যারল তো তখনই বলে ওঠে যে আশা করি তুমি বুঝতে পেরেছো যে এই প্রাসাদের মাস্টার ঢাং পরিবারেরই কেউ না কেউ হবে।
সুতরাং তুমি যত তাড়াতাড়ি আমার দলে আসবে তোমারই ভালো। এবং লিন্ডা তো তখনই ক্যারলের পা ধরে বসে পড়ে যে আমি কখনোই তোমার সাথে কোনো রকমের কম্পিটিশনে যেতে চাই না। তাছাড়া মহারাজের সাথে সম্পর্ক করার বা মহারানী হওয়ারও আমার কোনো স্বপ্ন নেই। সত্যি কথা বলতে আমি তো এখানে বিয়ে করেও আসতে চাইনি। আমার অন্য একজন প্রেমিক রয়েছে এবং আমার দাদা আমাকে জোর করে এখানে বিয়ে দিয়েছিল। এবারে এই কথা শুনে ক্যারল বলে ওঠে যে সেটা আবার কি? এবং লিন্ডা বলে যে আমারই গ্রামের একজন স্কলার রয়েছে যাকে আমি পছন্দ করতাম, কিন্তু তাদের সাথে আমাদের পারিবারিক স্ট্যাটাস মেলে না। তাই আমার দাদা মহারাজের সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়, কিন্তু আমি এখান থেকে পালাতে পারলে বাঁচি। আসলে লিন্ডা চাইছিল কোনো না কোনোভাবেই সে আবারও যেন ভবিষ্যতে ফিরে যেতে পারে এবং সে বলে যে তোমাকে মহারানী বানানোর জন্য যে কোনো রকমের সাহায্য করতে আমি রাজি আছি। এবার ক্যারল তো তখনই বলে ওঠে যে খুব ভালো, তার বদলে তুমি কি চাও? এবং লিন্ডা বলে যে তার বদলে আমি কেবলমাত্র বাড়ি ফিরে যেতে চাই। এবার ক্যারল তো বলে ওঠে যে ঠিক আছে, সেটা খুব একটা কঠিন হবে না। আমি এমন একটা সিন ক্রিয়েট করব যাতে লোকে ভাববে যে তুমি এখানে মারা গেছো, আর ভেতরে ভেতরে আমি তোমাকে তোমার বাড়িতে পাঠিয়ে দিতে সাহায্য করব। এবং ক্যারল আর লিন্ডা সেখানে ডিলিং করে নেয়। এবার লিন্ডা তো মনে মনে ভাবে যে ক্যারল তুমি আমাকে সাহায্য করলেই ভালো, তাছাড়া তুমি যদি আমার কোনো ক্ষতি করতে চাও তাহলে কিন্তু আমি তোমাকেও ছাড়বো না। এবার আমরা দেখতে পাই যে ক্যারল তো তার ঘর থেকে চলে যায় এবং তখনই লিন্ডা আবারও পেগির কথা ভাবছিল যে তাকে বাঁচাতে এসেই পেগির সাথে কি না কি হয়ে গেল। এবং তখনই লিন্ডার ফোনটা তার হাত থেকে পড়ে যায়। এবার লিন্ডার ফোনটাই তো চার্জ ফুরিয়ে গেছে, তাই সেটা সুইচ অফ হয়ে গেছিল আগে, কিন্তু ফোনটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই সেটা রোদের ওপর পড়ে এবং ফোনটা সোলার পাওয়ারের সাহায্যে চার্জ দিতে শুরু করে। এবং কিছুক্ষণের মধ্যে লিন্ডা আবারও তার ফোনের সুইচটা অন করতে পারে। এবং যেহেতু লিন্ডা এই সময় থিওর অর্থাৎ মহারাজের পাশের ঘরেই ছিল, তাই মহারাজের ঘরের ওয়াইফাই লিন্ডার ঘরেও হালকা হালকা কানেক্ট করছিল। এবং তখনই লিন্ডা দেখতে পায় যে তার ফোনে পেগির মেসেজ এসেছে এবং পেগি জানায় যে সে একদম সুস্থ আছে, সে মারা যায়নি, তার উপর সত্যিই হামলা করা হয়েছিল। কিন্তু লিন্ডা তো তার বডিগার্ডকে বলেইছিল পেগির ওপর নজর রাখতে, তাই সেই পেগিকে বাঁচিয়ে নিয়েছে। এবং এই খবর শুনে লিন্ডা তো স্বস্তি পায় এবং এবং পেগি জানায় যে সে এখন জেনারেল হুগোর বাড়িতে অর্থাৎ কিনা লিন্ডার দাদার বাড়িতেই রয়েছে। এবং পেগি তো একটা সেলফি তুলেও লিন্ডাকে পাঠায় এবং লিন্ডা দেখে যে পেগি সত্যি সুস্থ স্বাভাবিক রয়েছে এবং জেনারেল হুগোর বাড়িতে পেগি সেফ থাকবে। মহারাজ জানতে পারবে না যে পেগি কোথায় আছে। আসলে মহারাজ তো পেগিকে মারতে চায়নি, কিন্তু লিন্ডা তো এটা ভেবেই বসেছিল যে মহারাজই পেগিকে মারার হুকুম দিয়েছে, তাই লিন্ডাও কোনোভাবে এই সত্যিটা থিওকে দিতে চায় না। এবার আমরা সেই দিন থিওর রাজসভার দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে মন্ত্রী ঝাং সেখানে আসে। ঝাং বলে যে মহারাজ, আগের দিন আমরা যুদ্ধক্ষেত্রে নিজেদের কিছু লোক পাঠিয়েছিলাম জেনারেল হুগোকে পরীক্ষা করার জন্য এবং আমরা জানতে পেরেছি যে জেনারেল হুগো শত্রুদের সাথে হাত মিলিয়ে এবং তার স্পষ্ট প্রমাণ আমরা পেয়েছি। জেনারেল হুগোর লেখা কিছু চিঠি আমরা খুঁজে পেয়েছি। সেই চিঠি দেখে থিও তো একবারেই বুঝতে পারে যে এটা তো হুগোর হাতের লেখা না এবং সে বলে ওঠে যে হুগোকে আমি ছোটবেলা থেকে চিনি, সুতরাং তার হাতের লেখা আমার খুব ভালো করেই জানা আছে। না তো এটা হুগোর হাতের লেখা, না তো এটা হুগোর শিলমোহরের ছবি। তোমরা আমাকে বোকা বানানোর চেষ্টা করছো। এবারে এই কথা শুনেও মন্ত্রী ঝাং কিন্তু টসকায় না। সে বলে ওঠে যে মহারাজ, হারেমের থেকে নানা রকমের গুজব শোনা যাচ্ছে যে আপনারা কি আজকাল লিন্ডাকে একটুখানি বেশি প্রাধান্য দিচ্ছেন। এরকম ভাবে চললে কিন্তু লিন্ডা আর ওর ভাই ওরাই সবচেয়ে বেশি ক্ষমতায় চলে আসবে, তখন কিন্তু আমাদেরই সমস্যা হয়ে যাবে। আপনি এক্ষুনি জেনারেল হুগোকে ওর পথ থেকে সরিয়ে দিন। এবং থিও তো প্রচন্ড রেগে গিয়ে বলে যে তোমরা আমাকে শিখিয়ে দেবে যে আমি কি করব না করব। এবং থিও সঙ্গে সঙ্গে মন্ত্রিসভার সকলকেই সেখান থেকে তাড়িয়ে দেয়। এবার আমরা দেখতে পাই যে থিও তো সেখান থেকে বেরিয়ে লিন্ডার সাথে দেখা করতে আসে এবং লিন্ডা তো এতদিনে জেনেই গেছিল যে পেগি সুস্থ আছে এবং থিও পেগিকে কোনোভাবে হত্যা করার চেষ্টা করেনি। কিন্তু লিন্ডা এই কথাটা থিওকে জানতে দেয় না, কারণ তাহলে পেগি বেঁচে আছে শুনলে থিও যদি আবারও কিছু একটা করতে যায়, তাই জন্য লিন্ডা তখনও থিওর ওপরই রেগে থাকার নাটক করে। এবার থিও তো বলে ওঠে যে লিন্ডা, বিশ্বাস করো, আমি কখনোই তোমার ওই বোনের কোনো ক্ষতি করতেই চাইনি, কিন্তু ওর ওপর কেউ হামলা করেছে এবং সেটা আমি শেষ অবধি দেখেই ছাড়বো যে কে ওর ওপর হামলা করেছিল। এবার লিন্ডা তো তখনও মহারাজের ওপর নানা রকম ভাবে চোটপাট করছিল এবং তখনই থিও লিন্ডাকে কিস করে এবং থিও বলে যে লিন্ডা, আমি আজকে তোমার সাথে কিছু বিশেষ ব্যাপারে কথা বলতে এসেছি। আজকে আমার রাজসভায় যেটা হয়েছে সেটা নিয়ে।
আসলে রাজসভার লোকেরা আমার উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। তারা এমন চাপ সৃষ্টি করছে যাতে করে আমি ক্যারলকে মহারানী করতে বাধ্য হই। আসলে মহারানী হওয়ার জন্যই কিন্তু এই সমস্ত পলিটিক্স গুলো চলছিল। ক্যারল যদি একবার মহারানী হয়ে যায়, তাহলে ক্যারলের যে সন্তান হবে সেই হবে পরবর্তী মহারাজা। তখন থিও থাকুক কি না থাকুক আর যাই হোক না কেন, ক্যারলের পরিবার ক্ষমতায় চলে আসবে এবং সেটাই ছিল ক্যারলদের উদ্দেশ্য। কিন্তু থিও কখনোই ক্যারলকে মহারানী করতে চায়নি। সে চেয়েছিল লিন্ডাকে মহারানী করতে। এবং থিও তো বলে ওঠে যে এই ঝাং পরিবার ইনডাইরেক্টলি এত দিন ধরে, এত বছর ধরে আমাদের কন্ট্রোল করছে, কিন্তু এটা আমি আর সহ্য করতে পারছি না। সব দিক থেকে ওরা আমাদের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। আমি ওদের হাতের পুতুল হয়ে থাকতে পারবো না। ওরা চাইছে যাতে তোমার ভাইকে জেনারেল পদ থেকে সরিয়ে দেয়া হোক, কিন্তু আমি জানি যে হুগোকে জেনারেল পদ থেকে সরালে আমরা উত্তর সাম্রাজ্য দখল করতে পারবো না। আর আমি যখন রাজা হয়েছিলাম সেটাই ছিল আমার প্রথম লক্ষ্য, আর সেই লক্ষ্য আমি পূরণ করবই। আজকে ঝাং পরিবার হুগোর বিরুদ্ধে মিথ্যে প্রমাণ নিয়ে এসেছে। বলা যায় না ওরা ভবিষ্যতে কি করে। রাজসভা কন্ট্রোল করার জন্য সবার আগে ওরা কিন্তু তোমার পরিবারকেই সরানোর চেষ্টা করবে। এবার লিন্ডা তো মনে মনে ভাবে যে গতকাল যখন ক্যারল এসেছিল তখনও আমি বুঝতে পেরেছিলাম যে ক্যারলরা প্রচন্ড ক্ষমতাশালী। আমি এইসবের মধ্যে থাকতে চাই না। আমি কেবলমাত্র বেঁচে থাকতে চাই, যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারি। এবং থিও তো তখনই বলে যে দেখো লিন্ডা, এখন আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন নয় আমাদের ঝাঙেদের বিরুদ্ধে যেতে হবে, আর না হয় ঝাঙেদেরই বিরুদ্ধে যেতে হবে। তুমি বলো, তুমি তাতে আমার সাথে থাকবে তো? এবার লিন্ডা তো বলে যে মহারাজ, আমায় কি করতে হবে? এবং মহারাজ বলে যে তোমাকে একটা নাটক করতে হবে। এমন দেখাতে হবে যে তুমি মহারানী মানে সম্রাজ্ঞী হওয়ার জন্য একদম মরে যাচ্ছ। মানে তুমি আর জয়েস একটা কম্পিটিশন, একটা প্রতিযোগিতা করছো যে কে মহারানী হতে পারবে। এবং তুমি আমাকে এতটাই সেই নিয়ে করছো যে আমি একেবারে তোমার প্রতি বিরক্ত হয়ে যাচ্ছি। এবং এরকম একটা ধারণা আমরা ঝাং পরিবারের মনে সৃষ্টি করব যে আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। এবং তখনই তারা নিজেদের গার্ড ডাউন করবে। তারা তোমাকে আর কোনো রকমের বিপদ হিসাবে দেখবে না। এবং যখন তারা নিজেদের গার্ড ডাউন করবে তখনই আমি স্ট্রাইক করব। এবার লিন্ডা তো বলে যে ঠিক আছে, আমি এই প্ল্যানে রাজি আছি। এবার থিও তো তাকে কিস করে সেখান থেকে চলে যায়। এবং লিন্ডা মনে মনে ভাবে যে একদিকে তো আমি ক্যারলকে কথা দিয়েছি যে আমি তার সাপোর্টে থাকবো, তাকে সাহায্য করব, কিন্তু এখন আমার মহারাজের সাথে এরকম একটা প্ল্যান হলো। তাহলে এবার আমি কোন দিকে যাব? ক্যারলের সামনে আমাকে একদম বোকা, কিছু বুঝি না, গাধা টাইপ মেয়ে সেজে থাকার নাটক করতে হবে। এবং ক্যারলের কথা ভাবতে ভাবতে ক্যারল সেখানে হাজির হয়। এবার ক্যারল তো বলে ওঠে যে লিন্ডা, আমি এখানে তোমার থেকে একটা সাহায্য চাইতে এসেছি। এবং লিন্ডা বলে যে বলো না তোমার কি সাহায্য লাগবে। ক্যারল বলে ওঠে যে তুমি কোনো চিন্তা করো না, যদি তুমি আমাকে এই সাহায্যটা করতে পারো তাহলে আমিও তোমার কোনো ক্ষতি হতে দেব না। কিছুদিন পরেই আমাদের প্রাসাদে একটা অটম ফেস্টিভ্যাল হতে চলেছে, এবং আমি শুনেছি যে মহারাজ নাকি তার প্রিয় রানীকে একটা ড্রিঙ্ক দেয়, যেটা কিনা সন্তান হওয়ার জন্য একটা স্পেশাল ড্রিঙ্ক। আমি চাই সেই ড্রিঙ্কটা যেন মহারাজ আমাকে দেয়। তুমি কি সেই ব্যাপারে আমায় সাহায্য করতে পারবে? এবং লিন্ডা তো বলে ওঠে যে নিশ্চয়ই, মহারাজ যদি অন্য কোনো রানীকেও দেয় তাহলেও সেটা আমি তার থেকে কেড়ে তোমার জন্য নিয়ে আসব। এবং ক্যারল তো মনে মনে ভাবে যে লিন্ডা তাকে খুব সাহায্য করবে। কিন্তু লিন্ডা তো এদিকে মহারাজের হয়েও কাজ করছিল। এবার লিন্ডা তো তখনই তার ফোনে সার্চ করে দেখতে চায় যে সন্তান হওয়ার জন্য ড্রিঙ্ক সেটা আবার কি জিনিস। কিন্তু এই পাশের ঘরটায় অত ভালো ওয়াইফাই ছিল না, তাই জন্য সে মহারাজের বেডরুমে যায় ওয়াইফাই ব্যবহার করার জন্য। এবং তখনই সেখানে মহারাজ মানে কিনা থিও চলে আসে। এবার থিও তো বলে ওঠে যে তুমি দেখছি আমার ঘর ছাড়া অন্য জায়গায় থাকতেই পারো না। আসলে থিও তো এই ওয়াইফাই এর ব্যাপারটা একদমই বোঝেনি। এবং তখনই লিন্ডা তাকে বোঝায় যে ক্যারলের প্ল্যানটা কি, এবং তারা ঠিক করে যে ক্যারলের এই প্ল্যান তারা সাকসেসফুল হতে দেবে না। এবার লিন্ডা তো তখনই মহারাজের ঘর থেকে বেরিয়ে যায়। এবং থিও দেখে যে লিন্ডা তো তার ফোনটা সেখানেই ভুলে রেখে গেছে। এবং থিও তখনই মনে পড়ে যে আগের দিনেই জাদুই বাক্সে আমরা দারুণ দারুণ ভিডিও দেখছিলাম, দেখি তো আজকে এখানে কি কি জ্ঞান বিতরণ হচ্ছে। এবং তখনই থিও লিন্ডার ফোন নিয়ে তার ফোনে নানা রকমের রিল শর্টস দেখতে শুরু করে। এবং আমরা দেখতে পাই যে সেখানে তো থিও একজন লাভ গুরুর অ্যাডভাইস দেখতে পায়। এবং সেই ছেলেটি তো নানা রকমের জ্ঞান দিচ্ছিল যে কিভাবে একটা মেয়েকে ভালোবাসার জালে আবদ্ধ করে রাখা যাবে।
তাকে ভালো বাঁচতে হবে, কিন্তু পুরোপুরি বাঁচলে চলবে না। মানে একটা পুশ অ্যান্ড পুল টেকনিক অবলম্বন করতে হবে। তাকে কখনোই মন খুলে বলা যাবে না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। এবং এই সব থিও তো খুবই মন দিয়ে দেখছিল। এবং এই দেখতে দেখতে সকাল হয়ে যায় এবং সে তো সারা রাত ঘুমোই না। এবার সকালবেলায় ইউনাক সু তো বলে যে মহারাজ, রাজসভায় যাওয়ার সময় হয়ে গেছে। এবং থিও তাকে বলে যে রাজসভা ক্যান্সেল করে দাও, কারণ সে এতটাই ফোন টেপাতে মগ্ন হয়েছিল। কিন্তু তখনই লিন্ডার ফোনের ব্যাটারি শেষ হয়ে যায় এবং তখনই একজন খবর দেয় যে লিন্ডার গত রাত থেকে প্রচন্ড জ্বর। এবার থিও তো সঙ্গে সঙ্গে লিন্ডাকে দেখতে যায় এবং সে দেখে যে সত্যিই লিন্ডার প্রচন্ড জ্বর। এবং একদিন পরেই সেই অটম ফেস্টিভ্যাল, তারা তো প্ল্যান করেছিল যে অটম ফেস্টিভ্যালেই তারা ওরকম নাটক করবে। তাহলে এবার কি হবে? এবার ইউনাক সু তো তখনই জানায় যে ডাক্তার বলেছে যে একটা ওষুধ লিন্ডাকে দেওয়া যেতে পারে, যেটাতে লিন্ডার একদিনেই জ্বর সেরে যাবে। কিন্তু সেই ওষুধের অনেক রকম সাইড এফেক্টও রয়েছে। এবার লিন্ডা তো জ্বরের ঘোরে শুনতে পাচ্ছিল যে কি কথা বলা বলে চলছে। এবং লিন্ডা শুনতে পায় যে থিও বলছে যে ওই ওষুধ দেওয়ার কোনো দরকার নেই, আমাদের প্ল্যান ক্যান্সেল হয়ে যাক হোক, কিন্তু তার জন্য লিন্ডার কোনো সাইড এফেক্ট হবে এটা আমি মেনে নিতে পারবো না। এবং লিন্ডা বুঝতে পারে যে থিও আসলেই একটা বদমাইশ মহারাজ না, সে লিন্ডাকে সত্যিই ভালোবাসে। এবার আমরা একদিন পর ওই অটম ফেস্টিভ্যালের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সেখানে তো ক্যারল একদম মুখিয়ে ছিল সেই সন্তান হওয়ার ড্রিঙ্ক খাওয়ার জন্য, যাতে কিনা সে তাড়াতাড়ি করে থিও সন্তানের জন্ম দিতে পারে। তারপরে থিও যে চুলোয় যাবে যাক, কিন্তু সে তো মহারানী হতে পারবে। এবং আমরা দেখতে পাই সেখানেই নৃত্য পরিবেশন করতে হাজির হয় একটি মহিলা, যেটা কিনা লিন্ডাই ছিল। মহারাজ বারণ করলেও লিন্ডা সেই ওষুধটি গ্রহণ করে এবং সে একদিনেই সুস্থ হয়ে মহারাজের অটম ফেস্টিভ্যালে আসে। এবার থিও তো খুশি হয়ে তার সেই ড্রিঙ্ক লিন্ডাকেই দিতে যাচ্ছিল, কিন্তু লিন্ডা ইচ্ছা করে মহারাজকে বলে যে সেটা ক্যারলকেই দিতে। এবং ক্যারল সেই সন্তান হওয়ার ড্রিঙ্ক পান করে। আসলে লিন্ডা আগে থেকেই ওই ড্রিঙ্কটা বলে চেঞ্জ করে দিয়েছিল, তাই জন্যই তার আর এটা নিয়ে কোনো রকমের চিন্তা ছিল না। লিন্ডা তার দাসীকেই বলে দিয়েছিল যে ড্রিঙ্কটা যেন এক্সচেঞ্জ করে দেয়া হয়, মানে যেটা কিনা ক্যারলকে দেয়া হবে সেটা মহারাজের কাছে চলে যায়, আর মহারাজের নর্মাল ড্রিঙ্কটা ক্যারলকে দেয়া হয়। আর তেমনটাই হয়েছিল। এবার লিন্ডা তো তখনই ক্যারলকে বলে যে ক্যারল, কথা মতো তোমাকে তো আমি ড্রিঙ্কটা পাইয়ে দিলাম, কিন্তু তুমি যে ভবিষ্যতে আমার সাহায্য করবেই তার কি গ্যারান্টি? আমি তো তোমাকে বলেছিলাম যে এখান থেকে পালাতে তুমি আমায় সাহায্য করবে। এবার ক্যারল তো বলে যে হ্যাঁ, আমি তো বলেছি সাহায্য করব, এটা নিয়ে তো ভাবার কি আছে? এবং লিন্ডা তখনই বলে যে তুমি যদি পরে কথা ফিরিয়ে নাও তাহলে কি হবে? আমার এই চিন্তায় রাতে ঘুমই হচ্ছে না। তুমি বরং তোমার একটা শিলমোহর আমাকে দাও, তাহলে অন্তত আমাদের যে ডিল হয়েছে তার তো একটা প্রমাণ থাকবে, চাইলেও পরে কথা বদল করতে পারবে না। এবং ক্যারল তো তখন এতটাই উত্তেজিত ছিল যে সে কোনো কিছু না ভেবেই তার শিলমোহরটা লিন্ডাকে দিয়ে দেয়। এবার লিন্ডা তো সঙ্গে সঙ্গে সেই শিলমোহর দেয় তার বডিগার্ডকে। তো সে বলে যে ঝাং পরিবারের যত সৈন্য আছে তাদেরকে এই শিলমোহর দেখিয়ে যেন পরাস্ত করা হয়। মানে যেহেতু এটা ঝাং পরিবারের শিলমোহর ছিল, তাই কোনো রকম অর্ডার দেওয়ার জন্য এই শিলমোহরটা তো ব্যবহার করা যেত। তাই এই শিলমোহর ব্যবহার করেই লিন্ডা ঝাং পরিবারের যে সিক্রেট গার্ডরা ছিল, বা বলা যায় তাদের যে চররা ছিল, তাদের সকলকেই পরাস্ত করে, মানে তাদের সকলকেই ডিউটি থেকে কাট অফ করে দেয়। এবার লিন্ডা তো আবারও অটম ফেস্টিভ্যালে ফিরে আসে এবং সে তো জানতো যে ক্যারলকে যে ড্রিঙ্কটা দেওয়া হবে সেটা ছেলে সন্তান হওয়ার একটা ড্রিঙ্ক, সুতরাং সেটা কেবলমাত্র মেয়েদের ওপরই কাজ করবে। এবং তাই জন্যই সে ড্রিঙ্কটা এক্সচেঞ্জ করে দিয়েছিল, যাতে কিনা ক্যারল নর্মাল ড্রিঙ্ক খায় আর থিও সেই স্পেশাল ড্রিঙ্ক খায়। কিন্তু লিন্ডা আবারও ফেস্টিভ্যালে ফিরে এসে দেখতে পায় যে ওই ড্রিঙ্কের প্রভাব উল্টে থিওর ওপরই শুরু হয়ে গেছিল, কারণ এটা কোনো সন্তান হওয়ার ড্রিঙ্ক ছিল না, এটা এক প্রকারের অ্যাফ্রোডিসিয়াক ড্রিঙ্ক ছিল। এবার থিও তো সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে পড়ে এবং সে তো ঘোরের মধ্যে নিজের বেডরুমের দিকে যাচ্ছিল, কিন্তু তাকে ফলো করে ক্যারল, যে আমি এখন মহারাজের সাথে সময় কাটাবো। এবং সে তো একদমই নাছোড় বান্দা হয়ে গেছিল। এবং তখনই লিন্ডা তার মাথায় একখান ইটের বাড়ি মেরে তাকে অজ্ঞান করে দেয়, যাতে সে মহারাজের ওপর কোনো কিছু করতে না পারে। কিন্তু মহারাজের ওপর তো ওই অ্যাফ্রোডিসিয়াকের প্রভাব ছিলই, তাই মহারাজ মানে কিনা থিও লিন্ডার সাথেই রোম্যান্স করে। এবার লিন্ডা তো সেখান থেকে তার ঘরে ফিরে আসে এবং আমরা দেখতে পাই যে হঠাৎই লিন্ডার প্রচন্ড শরীর খারাপ করতে শুরু করে এবং তার মুখ দিয়ে রক্ত উঠতে শুরু করে। এবং সেখানে আমরা লিন্ডার বডিগার্ডকেও দেখতে পাই এবং সে চেক করে জানায় যে আসলে লিন্ডা যে ওষুধটা খেয়েছিল, মানে যেটা খেয়ে সে একদিনে জ্বর সারালো, সেই ওষুধটা যে চিকিৎসক দিয়েছিল সে আসলে মন্ত্রী ধাঙেরই লোক ছিল। এবং এটা কোনো জ্বর সারানোর ওষুধ ছিল না, এটা ছিল এক ধরনের বিষ।
ফলে লিন্ডা আর বড়জোর 3 মাসই বাঁচবে, তার বেশি সে বাঁচবে না। এবার লিন্ডা তো মনে মনে ঠিক করে যে যদি তাই তাহলে মহারাজের সাথে আমি আর কোনো সম্পর্কই রাখবো না, যাতে আমি মারা গেলে মহারাজের কোনো কষ্ট না হয়। অপরদিকে আমরা ক্যারলকে দেখতে পাই। ক্যারল তো জানতোই না যে আগের দিন কি হয়েছে, এবং সে মনে মনে ভাবছিল যে এবার সে থিওর সন্তানের মা হতে চলেছে। যাই হোক, এবার থিও তো লিন্ডার সাথে দেখা করতে আসে, কিন্তু লিন্ডা তো থিওর সাথে দেখা করতে একদমই রাজি হয় না। এবং থিও তো রেগে গিয়ে বলে যে ও আচ্ছা, তাহলে তুমি সারা জীবন এই গোল্ড প্যালেসেই বন্দি থাকো, আমি আর কখনো তোমার কাছে আসবো না। এবার থিও তো সেখান থেকে রেগে মেগে বেরিয়ে আসছিল, এবং ইউনাক সু তখনই বলে যে মহারাজ, এমন হতে পারে যে লিন্ডা ওর ওই কাজিনের জন্য আপনাকে দায়ী করছে, হয়তো তাই জন্যই আপনার উপর রেগে আছে। এবং থিও মনে মনে ভাবে যে হতে পারে, এবং সে বলে যে ওই পেগির খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি লিন্ডার কাছে গিয়ে সবকিছু স্পষ্ট করে বলবো। আমি ওকে জানাবো যে এর মধ্যে আমার কোনো হাত ছিল না, আমি ওর বোনকে মারার কোনো হুকুমই দিইনি। আশা করছি তাহলে আমাদের মধ্যে সমস্ত রকমের ভুল বোঝাবুঝি মিটে যাবে। এবং তখনই একজন সৈন্য সেখানে আসে, এবং সে খবর দেয় যে মহারাজ, আমরা ওই মেয়েটার খোঁজ পেয়েছি, মানে যে মেয়েটা কিনা জেল থেকে পালিয়েছিল, এবং সে এখন জেনারেল হুগোর বাড়িতে রয়েছে, আপনি তাড়াতাড়ি চলুন। এবার অপরদিকে লিন্ডাও তো মনে মনে ভাবছিল যে আমি তো আর বেশি দিন বাঁচবো না, তাই এই কোল্ড প্যালেসে বন্দি না থেকে আমি আমার বোনের সাথে কিছুটা সময় কাটাই। আর তাছাড়া পেগি তো এখন জেনারেল হুগোর বাড়িতেই রয়েছে, তাহলে আমি সেখানেই যাই। এবং লিন্ডা সেখানে হাজির হয়। এবার লিন্ডা তো সেখানে গিয়ে দেখে যে সেখানে পেগি রীতিমতো কনসার্ট শুরু করে দিয়েছে, এবং সে তো রীতিমতো সেখানে গান বাজনা নাচানাচি শুরু করে দিয়েছে। এবং সে যখন সেখানে গিয়ে পৌঁছায় তারপরেই সেখানে আসে থিও। এবার থিও তো জানতে পারে যে তার মানে লিন্ডা এতদিন জানতোই যে পেগি বেঁচে রয়েছে, তারপরেও লিন্ডা থিওকে মিথ্যে কথা বলেছে। এবং এই দৃশ্য দেখে থিও প্রচন্ড রেগে যায়। থিও বলে যে এক্ষুনি এই মেয়েটাকে আর সাথে যারা নাচানাচি করছিল প্রত্যেককে জেলে ভরো। এবার লিন্ডা তো তখনই বলে যে থিও, ওদের কোনো দোষ নেই, ওদেরকে ছেড়ে দাও। এবং থিও বলে যে কেন, তোমার বোনকে মারার জন্য তুমি তো এতদিন ধরে আমার উপর এত রাগ করেছিলে, তার মানে পুরোটাই একটা অ্যাক্টিং ছিল। আমি বুঝতে পারিনি যে তুমি এত ভালো একজন অ্যাক্টর। এবার আমাকে খুলে বলবে যে কেন তুমি এই নাটকটা করছিলে। এবং আমরা দেখতে পাই যে ততক্ষণে তো সেখানে ক্যারলও চলে এসেছিল। এবার ক্যারলও বলে ওঠে যে সত্যি তো লিন্ডা, হঠাৎ করে একটা অচেনা মেয়ে কোথা থেকে রাজমহলে চলে এলো, তারপর সে তার মৃত্যুর মিথ্যা নাটক করে আবার পালিয়েও গেল, সে কিনা তোমার দাদার বাড়িতেই আশ্রয় নিয়েছে। সত্যি করে বলো তো, তুমি মহারাজের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছো না তো? মহারাজ, আপনি কিন্তু সবটা চোখের সামনে দেখেও ইচ্ছা করেই লিন্ডাকে ফেভার করছেন, এরপর আপনি জনগণকে কি উত্তর দেবেন? এবার লিন্ডা তো বুঝতে পারে যে সমস্যা তো বেড়েই চলেছে, এবং এবার তাকে কিছু না কিছু একটা করতেই হবে। লিন্ডা মনে মনে ভাবে যে এমনিতেও তো আমি 3 মাস পর মরেই যাব অসুস্থতার কারণে, অন্তত পেগিকে বা আমার এই দুনিয়ার দাদা জেনারেল হুগোকে তো আমি বাঁচিয়ে যাই। এবং সে বলে যে মহারাজ, আপনি আমাকেই শাস্তি দিন, আমি শাস্তি নিতে রাজি আছি, কিন্তু তার বদলে আমার পরিবার যেন প্রোটেকশন পায়, যেন পেগি আর আমার দাদার কিছু না হয়। এবার লিন্ডাকে তো তখনই জেলবন্দি করা হয়, এবং ঝাং পরিবার ঠিক করে যে তারা লিন্ডাকে ওই জেলের মধ্যেই হত্যা করবে। এবার লিন্ডা তো জেলে গিয়ে দেখে যে অবভিয়াসলি ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না, এবং সে তার ফোনে থাকা স্যাড সং চালিয়ে দুঃখের আমেজ সৃষ্টি করেছিল। এবং তখনই তার উপর এক আততায়ী হামলা করে, কিন্তু লিন্ডাকে কেউ বাঁচিয়ে নেয়। এবার পরের দিন চোখ খুলতে লিন্ডা দেখে যে সে আবারও তার দাঁত মানে কিনা জেনারেল হুগোর বাড়িতে এসে পৌঁছেছে, এবং পেগি আর তার বডিগার্ডই লিন্ডাকে বাঁচিয়েছে। এবার লিন্ডা তো বলে ওঠে যে কি হচ্ছে, এবং পেগি তখনই বলে যে মহা সমস্যা হয়ে গেছে। মন্ত্রী ঝাংয়ের পরিবার তার মন্ত্রিসভায় যে চেলারা ছিল তারা সকলে মিলে থিওকে কর্নার করেছে। তারা থিওর উপর মানসিক চাপ সৃষ্টি করছে যাতে করে থিও ক্যারলকেই মহারানী বানায়, কিন্তু মনে হয় না যে থিও তাতে রাজি আছে। এবং মন্ত্রী ঝাংয়ের পরিবার যে কোনো সময় বিদ্রোহ করতে পারে, মানে তাদের লক্ষ্য হচ্ছে যে পরবর্তী রাজা তাদের পরিবার থেকে হবে, নয় ক্যারলের সন্তান হবে, না হয় ঝাং পরিবারেরই কেউ একটা হবে। এবং একবার যদি ক্যারল সম্রাজ্ঞী হয়ে যায়, তারপরে থিও বাঁচুক বা মরুক তা নিয়ে কিন্তু ঝাং পরিবারের কোনো মাথা ব্যথা ছিল না। লিন্ডা তো তখনই প্রাসাদের দিকে রওনা দেয়, কারণ যে করে হোক থিওকে তাকে বাঁচাতেই হবে। এবং সে প্রাসাদে গিয়ে থিওর ঘরের বাইরে যায়।
এবং আমরা দেখতে পাই যে থিওকে তো বলা যায় প্রায় ঘরবন্দি করেই রাখা হয়েছিল এবং থিও তো সেখানে বসে ড্রিঙ্ক করছিল এবং লিন্ডার কথাই ভাবছিল, কারণ লিন্ডা ছাড়া কাউকেই সে মহারানী হিসেবে তো একদমই মেনে নিতে রাজি ছিল না। এবং থিও তো মনে মনে বলছিল যে লিন্ডা, সত্যি কথা বলতে আমি বুঝতে পারিনি যে এই কদিনে কিভাবে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। যতই তুমি আমাকে বদমাইশ সাজা বলো আর তুমি আমাকে যতই নিষ্ঠুর ভাবো, কিন্তু এখন আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি যে সত্যিই আমি তোমাকেই ভালোবাসি আর তোমাকে ছাড়া আমি কাউকেই ভালোবাসি না। এবার এই কথা শুনে লিন্ডাও তো খুবই ইমোশনাল হয়ে পড়ে এবং তখনই পাশ দিয়ে দুজন সৈন্য যাচ্ছিল যারা কিনা বুঝতে পারে যে কেউ মনে হয় একটা আছে এবং তারা তো চেঁচিয়ে ওঠে যে কে কে ওখানে। এবং থিও তখনই তাড়াতাড়ি লিন্ডাকে ঘরের ভিতর ঢুকিয়ে নেয় এবং সে তো লিন্ডাকে কিস করে। এবার আমরা পরের দিন সকালবেলা দৃশ্য দেখতে পাই এবং সকালবেলা লিন্ডার তো হঠাৎই কাশি শুরু হয়ে যায় এবং কাশির সাথে রক্ত উঠে আসে এবং থিও তো চিন্তিত হয়ে পড়ে যে এটা আবার কি হলো। এবং লিন্ডা বলে যে আমি তোমাকে আগে বলিনি, কিন্তু আমার আর বেশি সময় নেই, আমি আর বেশি দিন বাঁচবো না। এবার থিও তো বলে ওঠে যে আমি পৃথিবীর সবচেয়ে ভালো ভালো ডাক্তারদের ডেকে আনবো, কিন্তু তোমাকে আমি সারিয়ে তুলবই। এবং লিন্ডা বলে যে প্রাচীন যুগের ডাক্তাররা আমাকে কোনোভাবেই সারাতে পারবে না, কিন্তু আমি তোমাকে বাঁচার একটা রাস্তা করে দিচ্ছি। এবং এই বলে লিন্ডা থিওকে ঠেলা মেরে সরিয়ে দেয় এবং সে থিওর ঘরের বাইরে বেরিয়ে চেঁচিয়ে ওঠে যে তোমরা সবাই কোথায় আছো, আমি লিন্ডা, আমি জানি যে মহারাজ কোথায় পালিয়েছে। এবং এই বলে সে তো মহারাজের ঘরের উল্টো দিকে ছুট দেয়। এবার যে সৈন্যরা মানে ঝাং পরিবারের সৈন্যরা ভাবে যে লিন্ডা হয়তো সত্যিই জানে মহারাজ কোথায় পালিয়েছে এবং তারাও লিন্ডাকে ফলো করে। এবার থিও তো তখনই লিন্ডাকে বাঁচানোর জন্য ছুট লাগাচ্ছিল, কিন্তু থিওর সেনাপতি তাকে আটকে দেয় যে মহারাজ আমরা এখনই ওখানে গেলে বিপদে পড়ে যাব। এবার আমরা দেখতে পাই যে ঝাং পরিবার লিন্ডাকে ধরে ফেলে এবং তারা লিন্ডাকে বন্দি বানায়। মন্ত্রী ঝাং বলে ওঠে যে এবার তো থিও তোমাকে বাঁচাতে এখানে আসবেই আর তখনই আমরা কেল্লা ফতে করব, আমরা থিওকে সরিয়ে দেব এবং এবার ঝাং পরিবারের কেউ না কেউই রাজা হবে। এবং ক্যারল তো বলে ওঠে যে একবার আমি মহারানী হয়ে যাই, তারপর কে রাজা থাকলো কে কি হলো তাতে আমার কিছু আসেই যায় না। এবং তখনই সেখানে থিও চলে আসে তার সৈন্য দল নিয়ে। এবার থিওর ওপর তো সঙ্গে সঙ্গে ঝাং পরিবারের সৈন্যরা হামলা করে দেয়, কিন্তু থিও সকলকেই হত্যা করে। কিন্তু তখনই ক্যারল লিন্ডার গলায় ছুরি ধরে যে আগে তুমি আমাকে সম্রাজ্ঞী বানাও, তারপর আমি তোমার এই প্রিয়তমা পত্নীকে ছাড়বো, না হলে ছাড়বো না। থিও তো বলে ওঠে যে এখনো সময় আছে, তোমরা কিন্তু হার স্বীকার করো, এখনই আমি তোমাদেরকে গ্রেপ্তার করব, তাহলে কিন্তু তোমাদের প্রাণ বেঁচে যাবে, কিন্তু তোমরা যদি উল্টো পাল্টা কিছু করো তাহলে কিন্তু দুজনেই মারা যাবে। এবার লিন্ডা তো তখনই বলে ওঠে যে থিও এমনিতেও আমি আর 3 মাসের বেশি বাঁচবো না, আমার জন্য তুমি চিন্তা করো না, তুমি তোমার শত্রুদের হত্যা করো। এবার মন্ত্রী ঝাং তো বলে ওঠে যে থিও তুমি যদি তোমার বউকে বাঁচাতে চাও তাহলে এই ছুরিটা নিয়ে এক্ষুনি নিজের বুকে বসিয়ে নাও। এবং থিও সেটা করতেই রাজি হয়ে যায়, কারণ লিন্ডাকে বাঁচানো ছিল তার কাছে সবচেয়ে জরুরি। কিন্তু লিন্ডা তখনই তার জামার হাতা থেকে তার ফোনটা বার করে এবং সেটা দিয়ে ঢাই করে ক্যারলের মুখে মারে এবং সে ক্যারলের থেকে সরে গিয়ে থিওকে বাঁচায়। এবার তখনই তো মন্ত্রী ঝাং থিওকে মারতে আসছিল, কিন্তু তখনই একটা তীর মন্ত্রী ঝাংয়ের বুকে এসে লাগে এবং আমরা দেখতে পাই যে জেনারেল হুগো যুদ্ধ জয় করে ততক্ষণে ফিরে এসেছিল এবং হুগোই মন্ত্রী ঝাংকে হত্যা করে এবং ক্যারলকেও তখনই গ্রেপ্তার করা হয়। কিন্তু তখনই লিন্ডার শরীর প্রচন্ড খারাপ হয়ে পড়ে এবং লিন্ডা সেখানেই অজ্ঞান হয়ে যায়। এবার থিও তো নানা চিকিৎসককে ডাকে, কিন্তু তারা কেউই লিন্ডাকে জাগিয়ে তুলতে পারছিল না। এবং তখনই সেখানে আসে পেগি। আসলে পেগি মডার্ন যুগের একজন ডাক্তার ছিল, তাই পেগি এটা খুব সহজেই ধরতে পারে এবং সে একটা ইঞ্জেকশন দিয়ে লিন্ডাকে জাগিয়ে তোলে, যার ফলে লিন্ডা সুস্থ হয়ে ওঠে। এবং আমরা দেখতে পাই যে থিও তো লিন্ডাকেই তার মহারানী হিসেবে ঘোষণা করে, কিন্তু তাদের মহারানী হওয়ার অনুষ্ঠান থেকে লিন্ডাকে নিয়ে থিও একটু দূরে পালিয়ে আসে। এবার লিন্ডা তো বলে ওঠে যে কি ব্যাপার, তুমি আমাকে এই অনুষ্ঠানের মাঝখানে এরকম দূরে নিয়ে এলে কেন? এবং থিও তখনই বলে যে কারণ আমি সত্যিটা জানি, আমি জানি যে তুমি আসলে সেই লিন্ডা না, তুমি হচ্ছে অন্য যুগের একটা মানুষ, তোমার আসল নাম স্টেলা। আমি এটাও জানি যে তোমার বাড়ি এখানে না, তাই আমার মনে একটু সন্দেহ ছিল যে তুমি কি সারা জীবন এখানে আমার স্ত্রী হয়ে মহারানী হয়ে থাকতে চাও, তাই জন্যই আমি তোমাকে নিয়ে পালিয়ে এসেছি। যদি তুমি চাও তাহলে তোমার সময় আবারও ফিরে যেতে পারো। এবং লিন্ডা তো তখনই বলে যে আমি সব সময় তোমার সাথেই থাকবো, কারণ আমি এই যুগেই নিজের বাড়ি নিজের হোম খুঁজে পেয়েছি। এবং সে থিওকে কিস করে এবং এখানেই আমাদের এই মিষ্টি গল্পটা শেষ হয়।
তো তোমাদের এই গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর লিন্ডার শেষ সিদ্ধান্তটা কেমন ছিল সেটাও কমেন্ট করে জানিও। ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলে আমি কিন্তু তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনে ক্লিক করে দাও, যাতে করে তোমাদের নতুন নতুন ড্রামা আর মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে।